রিডিং স্কিলসে তোমাদের কিছু সমস্যা যেগুলো তোমরা অনেক সময় জিজ্ঞাসা করতেছো, বা এর আগের ক্লাসও বলেছিলাম যে আজকে রাতে তোমাদের একটা ক্লাস নিব, তাই না? বিশেষ করে যারা তোমরা এক্সাম ব্যাচে ছিলা বা ইমপ্রুভমেন্ট বা প্রিপারেশন ব্যাচে ছিলা, তো সবাইকে নিয়েই এই ক্লাসটা, কারণ তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। আর একটা বিষয় হলো, আমরা যে টেস্টটা নিয়েছিলাম ওখানকার কিছু সমস্যার সমাধান নিয়ে মানে আলোচনা করতে হবে, কারণ তা না হলে তোমরা ওই ভুলগুলো যদি আবার ফাইনালে বা পরীক্ষার হলে করে বসো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই মেনলি আজকের ক্লাসটা আমি নিচ্ছি। তবে ক্লাসটা বেশিক্ষণ দরকার হবে না, যদি সমস্যা না থাকে তো আমরা বেশিক্ষণ নিব না, কিন্তু যদি আলোচনা চলতে থাকে আর যাদের সমস্যা নেই তারা না থাকলেও চলবে, অযথা সময় নষ্ট না করে পড়তে পারো। আর যাদের সমস্যা আছে তারা এক এক করে আমাকে তোমার সমস্যার কথাগুলো বলবা, এবং সেইভাবে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো প্রথমেই তোমাদের সমস্যাগুলোকে শুনি, তারপরে আমি এক এক করে কথা বলবো। এক এক করে হাত তোলো, যার যার সমস্যা আছে হ্যান্ড রেজ করবা এবং তাদের কথা আমি শুনবো। হ্যাঁ, সবাই একটু হাত তুলবা এক এক করে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, দয়া করে হ্যান্ড রেজ করো। এই যেখানে হাত তোলার যে সাইন দেওয়ার যে চিহ্নটা আছে এখানে দিয়ে হাত তোলো, বলো। এখন তোমাদের সমস্যা তোমাদেরকে বলতে হবে। এখন আমি যদি বলতে যাই তাহলে এটা কারো সমস্যা হতেও পারে, আবার নাও হতে পারে। এই জন্য ইন্ডিভিজুয়ালি আই ওয়ান্ট টু হিয়ার, হ্যাঁ, ফ্রম ইউ হোয়াট ইউর প্রবলেম। হ্যাঁ বলো, সমীর কুণ্ড নামটা কার বলো তো? স্যার আমি জয়িতা। হ্যাঁ, জয়িতা কুণ্ডু। আচ্ছা বলো, তোমার সমস্যা কি শুনি আগে। হ্যাঁ বলো, দ্রুত বলো। স্যার মডেল 14 এখানে এম নাম্বারে প্রশ্ন বলছে কমপ্লেক্স করতে, বাট দ্য মোস্ট আনওয়াইজ থিং ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কে আমার বাড়ির বই? হ্যাঁ স্যার। আচ্ছা, পার্ট বি? হ্যাঁ স্যার, না পার্ট এ, পার্ট এ তে? আচ্ছা, মডেল মডেল 14। পেজ নাম্বার কত? স্যার নতুন বইয়ে ও 46 আচ্ছা, পৃষ্ঠা। নতুন বই, তাই না? তাহলে তো আরো, আমার তো নতুন বইয়ের পিডিএফটা দেখছি। স্যার মডেল হচ্ছে 14 নাম্বার, আনকোয়েশ্চেনেবলি এলিটারি লাইফ। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়াও, আমি দেখতেছি 14 নম্বর মডেল। স্যার এটা তো স্যার স্যার 51 পেজ বের করলেই হচ্ছে স্যার। আচ্ছা আমি আমি তো দেখছি। 51 হ্যাঁ, নম্বর পেজে। 51 পেজ, কিন্তু 51 পেজে তো জি স্যার। মিলছে না। বইয়ের 14 নম্বর। স্যার এটা 44 নাম্বার পেজ। হ্যাঁ 44 হবে। আচ্ছা 44, মানে 14 মডেলের কত নম্বর কোশ্চেন এবার বলো? স্যার এম। এম, বাট দ্য মোস্ট আনওয়াইজ থিং হ্যাঁ ইন দ্য ওয়ার্ল্ড ফর অ্যান অথর ইজ টু টেক পাবলিক নোটিস অফ ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ ডিফেন্ডিং হিমসেলফ। কি সমস্যা এই জায়গায় তোমার? হ্যাঁ স্যার। স্যার এখানে আমি একটা মানে উত্তর লিখছি, এটা হবে নাকি ওই জন্যই প্রশ্ন করলাম আর কি। আচ্ছা, হবে বাট কি না? দ্য বাট দ্য মোস্ট আনওয়াইজ থিং ইন দ্য ওয়ার্ল্ড ফর অ্যান অথর ইজ সো দ্যাট হি না না না, ক্যান সো দ্যাট টেক। তো হবে না। সো দ্যাট কেমনে হবে? এটা তো সো দ্যাট তো উদ্দেশ্য বোঝায়, তাই না? যেমন আমি যদি বলি যে মাই এইম ইজ টু বি আ ডক্টর, আমার লক্ষ্য হলো আমি একজন ডাক্তার হতে চাই, তাই তো? এখন এই জায়গায় এই টু জি আছে স্যার। বলেই তুমি সো দ্যাট বসাবা, তাহলে তো হবে না। এটা তো কমপ্লিমেন্টে বসছে, এটা হচ্ছে মাই এম এর, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। এই জাতীয় সেন্টেন্সগুলোতে আমাকে সবসময় দ্যাট ক্লজ দিয়ে শুরু করতে হয়, একটা নাউন ক্লজ তৈরি করতে হয় এটা দিয়ে, বুঝতে পারছো? হুম, জি স্যার। তাহলে কি আমার লক্ষ্য যে আমি একজন ডাক্তার, তাতে এরকম আর কি সেন্সটা হবে, আই মাই এম ইজ দ্যাট আই, ঠিক আছে তো?
উইল বি আ ডক্টর, এরকম করতে হবে, ঠিক আছে তো? এই টু থাকলেই তুমি সো দ্যাট জি দিয়ে স্যার। করবা, এরকম ক্ষেত্রে এটা হবে না। এটাও ঠিক একই ধরনের। দেখো আমি যদি লিখি সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, বাট দ্য মোস্ট আনওয়াইজ থিং ইন দ্য ওয়ার্ল্ড, সরি দাঁড়াও, ফর, মানে এটা সেন্টেন্সটা একটু বড়, তাছাড়া একই ধরনের। অথর ইজ টু টেক, বিশাল সেন্টেন্স, হ্যাঁ, পাবলিক, এটা দেখেই ভয় পেয়ে যাবে অনেকে, কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় রয়েছে, সরি, পাবলিক টু টেক পাবলিক নোটিস অফ ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ ডিফেন্ডিং হিমসেলফ। দেখো এক বিশাল একটা সেন্টেন্স, কিন্তু এটা জাস্ট একটা সিম্পল সেন্টেন্স, তাছাড়া কিছু না। এখানে একটা ফাইনাল ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ। ঠিক এখানে যা বললাম এইটুকুই, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এইটুকু। তার মানে একজন অথরের জন্য সবচেয়ে আনওয়াইজ থিং হলো যে, এই কথাটা এবার এইখানে, যে সব কিছুতে জনগণের নোটিশ নেওয়া, এটা হচ্ছে আনওয়াইজ থিং। মানে লেখক যা লিখবে, জনগণ কি বললো না বললো ওটা নিয়ে কানেই তোলা যাবে না, ঠিক আছে তো? এটা নিয়ে কানে তোলা যাবে না, কানে তুললে তোমার লেখালেখি হবে না। তাহলে এখানে কি 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 দিব আমরা? এইখানে তাহলে আমরা দিব কি দ্যাট, ঠিক আছে তো? এবার এখানে সাবজেক্ট চলে আসবে, হি অর শি, তাহলে হি দিলাম। এরপর এটা একটা আনওয়াইজ থিং যে সে সবসময় পাবলিক নোটিস নেয় আর কি, নিজেকে ডিফেন্ড করার জন্য, বুঝতে পারছো? যে লোকে আমাকে কি বলছে, তাহলে এটা এরকম হবে, বুঝতে পারছো? স্যার ওখানে মানে উইল, এখানে তাহলে একটু উইল টেক পাবলিক এরকম কি দেওয়া যেত? না, এটা তো নেয়ই সে, এটা তো করে। আর এটা হচ্ছে আমি হব, মাই এম, আমার এম কি আমি ডাক্তার হয়ে গেছি না আমি ডাক্তার হব, কোনটা? স্যার হব। তাহলে সেন্স খেয়াল রাখতে হবে তো, সবসময় যে একই টেন্স হবে স্যার। তোমাকে সেন্সটা খেয়াল করতে হবে। হ্যাঁ বলো। স্যার ওটা এরকম হবে, আই ওয়ান্ট টু বি ডক্টর বিকজ ইটস মাই এইম। ওটা আরো জটিল করে ফেললা কেন? অত জটিল করার দরকার আছে? হ্যাঁ, সিম্পলি এটা কেন? এমনি উত্তর তো হবে স্যার। হ্যাঁ হবে, ওটা হবে না কেন? হ্যাঁ, জি স্যার। সিম্পলি ভাবো, হ্যাঁ, অত জটিল করতে যাও না। যেমন এটারই যদি আরেকটা উদাহরণ তোমাকে আমি দিই, ঠিক আছে তো? যে the matter is to আচ্ছা, the matter for us is to কি বলবো, settle the problem। এটা কি করতে পারি বলো তো? আমাদের জন্য বিষয়টা হলো যে আমরা প্রবলেমটা সেটেল করি, ঠিক তো? এখন সেটা কনটেক্সট উপর ডিপেন্ড করবে, প্যাসেজের উপর ডিপেন্ড করবে যে টেন্সটা কি হতে পারে। হ্যাঁ, কি দেব? the matter for us, দা the matter The for us, matter for us is that আচ্ছা, we আমরা settle the আমরা problem. প্রপার দিয়ে একটা ওয়ার্ড দিই তাহলে ভালো হবে। দা প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট, দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেটার ফর আস, তাই তো? এটাকে যদি আমি একটু কপি করে নিই তাহলে কি হবে এখানে, ইজ দ্যাট, তাই তো? ইজ দ্যাট, তাহলে সাবজেক্ট হবে কি উইথ, নাকি? উই হবে সাবজেক্ট, হ্যাঁ, স্যার। সেটেলটা করবো কার? আমরাই তো, নাকি? হ্যাঁ, উই সেটেল দ্য ম্যাটার। হ্যাঁ, আমাদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যাপার হলো যে আমরা সমস্যাটাকে সমাধান করে নিই, এরকম একটি, হ্যাঁ, সেন্সগুলো এরকম চলে আসে। আচ্ছা, that কি কমপ্লেক্স সেন্টেন্সের কনভেনশন? আর কেউ কিছু বলতে চাচ্ছ? বলো তো। স্যার that কি হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে বসে নাকি কম্পাউন্ডে বসবে? কোথায়, কোনটা? that কনজাংশন that আর কি। হ্যাঁ, দ্যাট কি কম্পাউন্ডের জন্য বসে না কমপ্লেক্সের জন্য বসে? কমপ্লেক্স বসে, কম্পাউন্ডে কি বসানো যাবে নাকি? তোমার কথাটা ক্লিয়ার হয় না, বুঝি না, তোমার কথাটা ক্লিয়ার না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলো তো। দ্যাট কি কম্পাউন্ডে বসানো যাবে কিনা এটা জিজ্ঞেস করছেন। না, দ্যাট তো এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিভাবে কম্পাউন্ডে বসে এটা? হ্যাঁ,
দ্যাট তো কম তোমার কি এটা কোরিলেটিভ কনজাংশন বলো, বা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট? হ্যাঁ সাবঅর্ডিনেটিং, হ্যাঁ সাবঅর্ডিনেটিং। এটা হচ্ছে নাউন ক্লজ মার্কার হয়, না হয় অ্যাডজেক্টিভ ক্লজের হয়, এই দুটো জায়গায় বসে সে, হয় নাউন ক্লজ মার্কার আর নয় অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ সেটা এখন বোঝায় লাভ নাই, কারণ ওটা এখন তো দরকার নাই আর, ওগুলো বোঝানো হয়েছে ক্লাসে, ঠিক আছে? তো এর আগে যারা ক্লজ ফ্রেজগুলো করেছো তারা এটা বুঝতে পারবা। আচ্ছা, তো যাই হোক, এখন জয়ার কি সমস্যা বলো তো? জয়া স্যার আমার স্যার পার্ট সি এর পোয়েম নাম্বার 24 স্যার, স্টপিং বাই ওয়ার্ডস অন এ স্নো ইভিনিং এর অথর পজিশনটা স্যার একটু যদি বুঝিয়ে দিতেন। হ্যাঁ, অথর পজিশন নিয়ে তোমরা খুব টেনশনে থাকো, কারণ অথর পজিশনটাই তো বোঝো না। এটা শুধুমাত্র পয়েম ভিত্তিক অথর পজিশন খুঁজতে গেলে তো হবে না, তোমাকে আসলে অথর পজিশনটা কি সেটা বুঝতে হবে, ঠিক আছে? কত নম্বর পেজ বলো তো? স্যার এটা প্রথম দিকে তো কত নম্বর পেজ? 261। হ্যাঁ 261, মানে পুরনো বই? জি স্যার, কেনা বাড়ি বই। হ্যাঁ পুরনো, পুরাতন নতুন। জি অথর পজিশনটা কি আগে বলো, অথর পজিশন বলতে কি বুঝো সেটা আমাকে আগে একটু শোনাও। পোয়েটসের খুবই পার্সোনাল এক্সপ্রেশন বা মতামত থাকে, সেটি সাবজেক্টিভ থাকে। না সেটা তো বুঝলাম, তুমি এটা দিয়ে কি বোঝাও? কবি এখানে যা বলে সবই তো কবির, আজ পর্যন্ত যে লেখাটা লিখেছে কবি সবই তো কবির মতামতই দেয়, তাই নয় কি? কবির মতামত ছাড়া কি অন্য মতামত দেয়? জি স্যার। বলো। জি না স্যার, তাহলে যে কবি স্যার পার্সোনাল থট নিয়ে যদি কথা বলেন তাহলে সেটা হলো সাবজেক্টিভ, আর যদি পার্সোনাল না স্যার তাহলে অবজেক্টিভ। আচ্ছা, পার্সোনাল না ছাড়া বলতে তুমি কি বলতে চাচ্ছ? যে পার্সোনাল না, এটা মানেটা কি বলো? পার্সোনাল না বুঝলাম, পার্সোনাল না, তাহলে পার্সোনাল না বলতে তুমি কি 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 বোঝো? মানে কার কথা বলবে? সে অন্যের কথা বলবে? হিউম্যান লাইফ বা নেচার। তাই আমি যদি এখন ড্যাফোডিল ফুল নিয়ে বলি যে ড্যাফোডিল ফুল ভালো ভালো না মন্দ, সেটা কি অন্যের কথা বলতেছি আমি? বলো। জি না, এটা হিউম্যান ড্যাফোডিল ফ্লাওয়ার্স। না বুঝলাম, আমি ড্যাফোডিল ফুল নিয়ে কথা বলতেছি, যে ড্যাফোডিল ফুল আমার খুব ভালো লাগে, তো এই মতামতটা কার? এটা কি পার্সোনাল কথা না কবির? জি স্যার। তাহলে তুমি এখন কেমন, তাহলে কি এখানে তুমি কি বলতে চাচ্ছ? লিরিক মানে বুঝো, লিরিকটা কি জিনিস? লিরিকটা কি? লিরিকের সংজ্ঞা জানা আছে আমাদের? জি স্যার জানা। কি বলো তো লিরিকের সংজ্ঞা কি? Lyric is a short poem, sir. Lyric is a short poem that express personal feeling in a subjective way. এখন তুমি একটা কথা তো আমাকে বলে বসলা যে স্যার লিরিক মানে হলো একটা শর্ট পোয়েম যেখানে কবি তার কি বলে বলো? পার্সোনাল আর সাবজেক্টিভ। তাহলে তুমি পার্সোনাল এবং সাবজেক্টিভ থট বলতেছো, তাহলে পরে তাহলে তো তুমি বলেই ফেলতেছো লিরিক মানেই হচ্ছে তো সাবজেক্টিভ, তুমি তো বলেই ফেলতেছো লিরিক মানে সাবজেক্টিভ। হ্যাঁ বলো। জি স্যার, লিরিক মানে সাবজেক্টিভ বলে ফেলতেছো। এখানে স্যার কবিতার স্যার ফার্স্টে একটু বুঝতে পারছি যে এটা পার্সোনাল, বা শেষের দিকে সেটি আবার গিয়ে রিটেন সেন্স অবজেক্টিভ লেখছে, এই জন্য স্যার বুঝতে পারছেন। মানে কি বলছে কবিতার শেষের লাইনগুলো বলো। The conflict of emotions and a determination to go onward reflect a universal drama of human life, those it retains its objectivity. তাহলে রিটেন্স ইট অবজেক্টিভিটি, কিন্তু পার্সোনাল বিষয় রয়েছে। বিফোর আই স্লিপ, জি স্যার। এই যে আমি বলতেছি আমিটাকে বলো। তাহলে যদি ওইরকম করে ধরতে যাও তাহলে পৃথিবীর যত কবিতা আছে সব অবজেক্টিভ, পৃথিবীর যত কবিতা আছে সব অবজেক্টিভ। আমাদের সমস্যা হলো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ বিষয়গুলোকে আমরা বুঝতে পারিনি এখনো, এই জন্য আমরা শুধু কবিতা ভিত্তিক সাবজেক্টিভ অবজেক্টিভ নিয়ে মারামারি করি। আর পয়েন্টস পজিশন বলতে শুধু সাবজেক্টিভ অবজেক্টিভই বোঝায় না, ঠিক আছে? তো আরও অনেক বিষয় রয়েছে এর সাথে। তো যাও এখানে একটা খেয়াল করে দেখো, অবজেক্টিভ কথাটা আমি বলেছি, আমি এটা পেজ নাম্বার কত 50। আচ্ছা তারপরে সাবজেক্টিভ কত নম্বর পেজে আছে একটু খেয়াল করতো, এটা নিয়ে খুবই ঝামেলা তোমাদের হচ্ছে আর কি, আমি দেখলাম। এই আরেকটা হচ্ছে কত পেজ লিখতে হয়, এই দুটা নিয়ে আমি খুব প্রশ্নের উত্তর প্রশ্ন পাচ্ছি যে এই দুটা নিয়ে কোনো সমাধান আছে কিনা। আচ্ছা সাবজেক্টিভ, এই দেখো সাবজেক্টিভ, তাহলে এটা হচ্ছে 66 পেজ, ঠিক আছে? তাহলে 50 পেজে অবজেক্টিভ, 66 পেজে হচ্ছে সাবজেক্টিভ। আর একটা হচ্ছে জানরাতে চলে যাই আমরা, জানরাতে লিরিকের সংজ্ঞাতে আমরা যাই একটু। হ্যাঁ এই যে চলে এসেছি,
লিরিকের সংজ্ঞা। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো এই জায়গায়, পোয়েট্রি কত ধরনের হয় প্রথমে খেয়াল করো, পোয়েট্রি কত ধরনের হয়? দুই ধরনের দুই ধরনের। Subject. কি কি বলো তো? সাবজেক্টিভ হ্যাঁ, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। এবার সাবজেক্টিভের সাথে লিঙ্ক কি সরাসরি বলো? লিরিক লিরিক। তার মানে যত লিরিক আছে সব কি অবজেক্টিভ না সাবজেক্টিভ হবে বলো? সাবজেক্টিভ হ্যাঁ খেয়াল করো, এখানে একটা না স্ক্রিনশট দিন বুঝো না এখানে লিরিক কি? লিরিক মানেই হচ্ছে সাবজেক্টিভ। লিরিকের সাথে অবজেক্টিভের কোনো সম্পর্ক আছে এই জায়গায়? না জি স্যার না স্যার হ্যাঁ, এইবার এলিজি বলো, সনেট বলো, ওড বলো, যেমন ওড টু অটাম। সনেট মানে সনেট 18, অন ইজ ব্লাইন্ডনেস, হাউ ডু আই লাভ দি। এলিজি মানে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিয়ার্ড। ড্রামাটিক মনোলগ মানে ইউলিসিস, প্যাট্রিয়ট, ঠিক আছে তো? তারপরে হিম, এই হিম তো তোমাদের এখানে নাই। তারপর মনে করে বললাম হচ্ছে দ্য পিয়ানো, তাই তো? তারপর ফার্ন হিল, এই সবই কি লিরিক। তার লিরিক হলে কি হবে এগুলো? সাবজেক্টিভ হবে হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যার নিজের বিষয় বললে সাবজেক্টিভ, প্রকৃতি নিয়ে বললে অবজেক্টিভ। আরে প্রকৃতি নিয়ে তো কবি বলতেছে, তার নিজের ফিলিংই তো কবি বলতেছে। ড্যাফোডিল ফুল নিয়ে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড ওয়ার্ডসওয়ার্থ যখন বলতেছে, এটা কি অন্যের ফিলিং বলতেছে সে? বলো তো, ড্যাফোডিল ফুল নিয়ে না নিজের ফিলিং বলতেছে? বলো কার ফিলিং নিয়ে বলতেছে? নিজের ফিলিং এবার টু ড্যাফোডিল যখন বলতেছে, টু ড্যাফোডিল কবিতা যখন বলতেছে, তা টু ড্যাফোডিলে কবি তো নিজের ফিলিংয়ে বলতেছে নাকি? যে কবি কাঁদতেছে, কবির মন খারাপ হচ্ছে টু ড্যাফোডিল ফ্লাওয়ার দেখে, নাকি? না অন্য কারো হচ্ছে? না স্যার তা কি লিরিক মানে তো পার্সোনাল থট। এবার দেখো লিরিকের সংজ্ঞায় যদি আমরা একটু যাই, তাহলে কি দাঁড়াচ্ছে এই জায়গায়? এই যে দেখো, আর শর্ট পোয়েম এক্সপ্রেসিং পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ থট। লিরিক মানেই হচ্ছে কি পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ থটস অ্যান্ড ইন্টেন্স ফিলিং অফ আ সিঙ্গেল স্পিকার। এখন কবি হোক আর স্পিকার হোক, এখানে একজন স্পিকারের কথা বলা হচ্ছে। যতগুলো লিরিক আছে সবার স্পিকার হচ্ছে, আমরা হয় কবি ধরতে পারি আর নাই স্পিকারই বলতে পারি। যেমন স্টপিং বাই উড অন এই যে স্নোই ইভিনিং, এটা একজন স্পিকার আছে না? ওই স্পিকার ওখানে কার কথা বলতেছে? যে আই হ্যাভ টু গো বিফোর আই স্লিপ। হ্যাঁ, এটা কার কথা বলতেছে? সে আমি বলতেছে না? আমি না? স্পিকার না এই জায়গায়? বলো। জি স্যার তাহলে জি স্যার এখন এই যে টু ড্যাফোডিল নিয়ে ঝামেলা, স্যার এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড সাবজেক্টিভ না অবজেক্টিভ? সনেট 18 সাবজেক্টিভ না অবজেক্টিভ? মানে এই নিয়েই আমাদের হয়ে যাচ্ছে ঝামেলা। সিম্পল একটা বিষয়কে এত জটিল করে ফেলার কোনো মানেই হয় না। লিরিক মানেই সাবজেক্টিভ, সেটা ওখানে কবি। আর আরেকটা বিষয় হলো আমি আমার, এই কথা থাকলে তোমরা সাবজেক্টিভ ধরবা, আর কিচ্ছু বলার দরকার নেই ওই জায়গায়, ঠিক আছে তো? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, আই আছে মানেই সাবজেক্টিভ। উই উইপ টু সি ইউ ড্যাফোডিল ফুল সাবজেক্টিভ। তাই নয় কি এরকম? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তার মানে সাবজেক্টিভ। হাউ ডু আই লাভ দি সাবজেক্টিভ, নাকি? বলো। স্পিকারের মধ্যে আমি মানে তো স্পিকার আছে এই জায়গায়, আছে কিনা বলো? জি স্যার জি স্যার তাহলে এত ঝামেলা করার তো কিছু নেই। হ্যাঁ, আর ভাববা যে অবজেক্টিভ প্রধানত হয়ে থাকে এপিক যেগুলো আছে, এপিক রাইটিং, তারপরে হচ্ছে বিভিন্ন ড্রামাটিক রাইটিং, যেটা এখানে বলাই হয়েছে অবজেক্টিভ, সেগুলো বড় বড় রাইটিংয়ের মধ্যে। এই যেখানে কি অবজেক্টিভ মানে ন্যারেটিভ এবং ড্রামাটিক রাইটিং। ড্রামাটিক মনোলগ বলেনি কিন্তু, ড্রামাটিক রাইটিং। সেখানে ব্যালেড আছে, এপিক আছে, মেট্রিক্যাল রোমান্স আছে, যেগুলো সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখন পাবা। তার ভিতরে যত ওড আছে, যত সনেট আছে, যত এলিজি আছে, যত ড্রামাটিক মনোলগ আছে, সবই হচ্ছে কি আমাদের লিরিক। আর লিরিক মানে কি পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ। তাহলে এত টেনশন কিসের তোমাদের বলো? এত জটিলতা করে ফেলেছে কে এই জায়গায়? কবিতার ভিতর আই আছে মানেই সাবজেক্টিভ দিয়ে চালাই দিবা, কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে? কারণ লিরিক মানে কবিতার পার্সোনাল এবং ইন্টেন্স থটই দিবে, অন্য কারো কথা এখানে বলতে যাবে না কেউ। স্যার মূলত এই গাইডগুলো বা এই যে বইগুলো আছে এগুলো নিজস্ব ভাষার আর নিজস্ব অভিমত দিয়ে তৈরি করছে, তো ওই জন্য অনেক বইতে সাবজেক্টিভ যেগুলো সেগুলো অবজেক্টিভে লিখছে। ওই তো বললাম যে ঝামেলা তো ওইখানে করে ফেলেছে। সিম্পল একটা বিষয়, লিরিক মানেই ফার্ন হিল বলো, তুমি পিয়ানো বলো, প্যাট্রিয়ট বলো, ইউলিসিস বলো, ঠিক আছে না? সবই হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ থটের ভিতরে। আমাদের ফার্স্ট ইয়ারে যে 20টা কবিতা ছিল, 20টা কবিতাই তো লিরিক। হ্যাঁ, সবই লিরিক এবং সবই সাবজেক্টিভ। লিরিক মানেই তো সাবজেক্ট। দেখো তো ইকুয়াল টু বলছে না, সাবজেক্টিভ লিরিক কি আলাদা? বলো। না স্যার। হ্যাঁ, এখানে তো দেখাই দিয়েছে তোমাকে, পুরো লিঙ্ক করে দিয়েছে, এবং সেখানে আবার লিরিকের মধ্যে ভাগগুলোও দেখাই দিয়েছে, এবং যেগুলো অবজেক্টিভ হওয়ার সেগুলো আলাদা করে দেখিয়ে দিয়েছে। স্যার আপনার হচ্ছে সনেট 8 থেকে এটা আপনার অথর পজিশন অবজেক্টিভ না সাবজেক্টিভ স্যার? এখন তুমি বলো, এবার আমি যা বোঝালাম সেই অনুসারে তুমি আমাকে উত্তর দাও, সাবজেক্টিভ না অবজেক্টিভ? আপনি বললেন হচ্ছে
আপনি বললেন Subjective, এটা হচ্ছে subjective. সাবজেক্টিভ, কিন্তু হচ্ছে আমরা এখানে যে মানে অবজেক্টিভ দেখতে পাচ্ছিলাম যে তুমি more যেখানে objective দেখতে পাও লেখা আমাকে আর আছে এগুলো। আমাকে আর বলো না, তুমি সারা দুনিয়ার আর যেখানে দেখতে পাও আর কিছু বলার নেই। আমি যেটা বলেছি সেটা যদি মানতে পারো ভালো, নাই তুমি অবজেক্টিভই লিখবা, ঠিক আছে তো? হ্যাঁ, আমার কথা বোঝা গেছে যে আমি যেটা কারণ বলেছি এখানে হচ্ছে হুম স্যার এক মিনিট, হচ্ছে এখানে বলেছে যে হচ্ছে ইন মাই অপিনিয়ন দ্য অথর পজিশন অফ দ্য সনেট 80 ইজ অবজেক্টিভ বিকজ দিস পোয়েম ডাজ নট রিভিল দিস পার্সোনাল থট অফ দ্য অথর। তাহলে কার ফিলিং বলছে এই জায়গায়? কার ফিলিং বলছে? হাউ ডু আই মানে শ্যাল আই কম্পেয়ার দি টু আর সামার্স, এখানে কে এসে, তাহলে কে কম্পেয়ার করবে এই জায়গায়? এখানে তার হচ্ছে মানে কবিতার বন্ধুকে কম্পেয়ার করছে। তাহলে হ্যাঁ, কম্পেয়ারটা করছেটা কে? বন্ধুকে তো কম্পেয়ার করছে, কিন্তু ফিলিংটা কার? আই তো বলাই বন্ধু, এই ফিলিংটা কার? এটা হচ্ছে আপনার লেখকের। হ্যাঁ, তাহলে তো তোর অবজেক্টিভ হলো কেমন করে? ফিলিং তো কিন্তু নিজের। এখানে আবার দেখছো হয় যেখানে দ্য অথর এক্সপ্লেইন করছে দ্য সেন্টার বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডের বলেছে। হ্যাঁ, তার ফ্রেন্ডের বিউটি, তার ফ্রেন্ড কি বর্ণনা করছে না সে বর্ণনা করছে? তার ফিলিং সেটা যে দিয়ে বলুক, আমি তো আমার ফিলিং বর্ণনা করতেছি। হ্যাঁ, তাই তাহলে স্যার এখানে তাহলে তো স্যার এখানে গুলমাল পাকিয়ে দিছে আপনার। এখানে লেখা আছে মানে অবজেক্টিভ অথর পজিশন। আমি তো সেটাই বললাম। তাহলে তুমি তাহলে তো দুনিয়ার কোনো কবিতাই তো আর ইয়ে হবে না, সাবজেক্টিভ হবে না, সবই তো অবজেক্টিভ হবে। কারণ কবি তো কোনো না কোনো বিষয় নিয়ে ফিলিং দিবে, তাই না? তার ভালোবাসা নিয়ে হোক, তার বন্ধুর বিউটি নিয়ে হোক, তার ক্ষমতা নিয়ে হোক, এগুলো নিয়ে তো কবি তার পার্সোনাল ফিলিংই তো দেবে। সে তো আর বন্ধুর ফিলিং দিতে যাচ্ছে না। বন্ধুকে তার কেমন লাগছে সেটা বলতেছে, বন্ধু তার কাছে কেমন লাগছে সেটা বলতেছে। এটা কার ফিলিং? এখানে তো বলতেছেই। এটা কার ফিলিং বলতেছে? রাইটার নিজের ফিলিং বলতেছে না তার বন্ধুর ফিলিং বলতেছে? বলো তো, বলো। রাইটার নিজের ফিলিং। তাহলে আবার কেমন করে হয়? এখানে তো বলতেছে যে সিঙ্গেল স্পিকারের ফিলিং বা রাইটারের ফিলিং বলবে। এখানে তো বলেই দিয়েছে যে আর শর্ট পোয়েম এক্সপ্রেসিং পার্সোনাল অর সাবজেক্টিভ থটস অ্যান্ড ইন্টেন্স ফিলিং অফ আ সিঙ্গেল স্পিকার। এখানে স্পিকার কে? ওই বন্ধু নাকি কবি? কবি স্যার। তাহলে এই ফিলিংটা কার এখানে? বলো, এখানে ফিলিংটা কার? হ্যাঁ, তাহলে কবির ফিলিং হলে আমি তাকে অবজেক্টিভ বলতে যাবো কেমন করে? কিন্তু এখানে যে এরা হচ্ছে আপনার বলছে, ওটার কথা বাদ দাও। হ্যাঁ, বইয়ে আমি দেখেছি, আমি তো বললাম যে আমার সব বই আমার কাছে আছে, সব বই আমার কাছে আছে, সব বিষয় নিয়ে কথা বলা আছে। কিন্তু এই সংজ্ঞাটা তুমি আমাকে আলাদা করে দেখাও। তারা অবজেক্টিভ কেমন করে বললো আমাকে সেটা এখন বোঝাও। এখন অবজেক্টিভের সংজ্ঞায় আসি এবার আমি। ওই যে 66 পেজে না কত দিনও, ওখানে আমি অবজেক্টিভের সংজ্ঞায় আসি, ঠিক আছে? তোমাকে ক্লিয়ার হতে হবে তো আগে বিষয়টা। শুধু একটা জিনিস বললো আর আমি মেনে নিলাম তাহলে তো হবে না। আমাদের দেশে ভালো কোনো বইই তো নাই যেখানে আমরা কনফিউশন ছাড়া কোনো কিছু পাবো, বুঝতে পারছো? মানে নিজের বুদ্ধি দিয়ে আমরা চলতে, কোনো থিওরি নাই, কোনো বিষয় নাই, আমরা জাস্ট আমাদের মতো করে যা খুশি তাই বলে দিচ্ছি। এবার একটু খেয়াল করো এই জায়গায়। হ্যাঁ, খেয়াল করো তো সাবজেক্টিভিটিটা কি জিনিস? সাবজেক্টিভিটিটা কি? আ মুড অফ এক্সপ্রেশন ইন হুইচ ইনফরমেশন অ্যাবাউট দ্য রাইটার্স পার্সোনাল লাইফ ফাইন্ডস প্লেস। দেখো, ইন টাইপস অফ রাইটিং দ্য রাইটার্স লাইকস ডিসলাইকস আর গিভেন ইম্পর্টেন্স। ঠিক আছে তো? এটা রাইটারের লাইক ডিসলাইকটা আমরা কি করি এখানে দিয়ে দিই, ঠিক আছে তো? এখন মনে করো যে আমার বন্ধু সম্পর্কে, আমি যে বন্ধু সম্পর্কে বলতেছি, তাহলে এটা আমার লাইক না ডিসলাইক, বা আমি বন্ধুকে পছন্দ করতেছি না ঘৃণা করতেছি, বন্ধুর বিউটি আমার কাছে কি কেমন, পজিটিভ না নেগেটিভ, সেটা কি আমি আমার বন্ধুর ফিলিংটা বলতেছি না আমার ফিলিংটাই বলতেছি? বলো তো। আমার নিজের, হ্যাঁ, নিজের ফিলিংটাই বলতেছি, ঠিক আছে তো? তো এই ব্যাপারগুলোকে আমাকে খেয়াল করতে হবে যে ইন দিস টাইপ অফ রাইটিং দ্য রাইটার্স লাইক অ্যান্ড ডিসলাইক আর গিভেন ইম্পর্টেন্স। ঠিক আছে তো? কবি কিভাবে জিনিসটাকে নিচ্ছে বা কবি কিভাবে জিনিসটাকে মনে করছে সেইটা হলো ব্যাপার, তাই নাকি? এখন কবি বলতেছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, পরক্ষণে বলতেছি কি যে না, আমি তো তোমাকে সামারের সাথে তুলনা করতে পারবো না। কারণটা কি বলো? কারণ আমার কাছে মনে হয়েছে যে তুমি তার থেকেও সুন্দর। তাহলে এই ফিলিংটা কার? বলো, এটা কার দিক থেকে ফিলিং? কবির ফিলিং, এবং স্ট্রং ফিলিং। এবং স্ট্রং ফিলিং দেখানো হয়েছে কারণ তিনি পরবর্তীতে ইনস্ট্যান্টলি কম্পেয়ার করেছেন, তাই তো? যে প্রমাণ করার জন্য যে আমি যেটা বলতেছি সেটা ঠিক, ঠিক আছে তো? তুমি সূর্যের আলোর থেকে ভালো, তুমি পৃথিবীতে যত বিউটিফুল জিনিস আছে তার থেকে ভালো,
এরকম করে তিনি তার ফিলিংগুলোকে বর্ণনা করে গেছেন। ঠিক আছে, এবার ধরো আমরা অবজেক্টিভিটি একটু আসি। স্যার হ্যাঁ বলো। মানে আমি হচ্ছে মোরওভার দ্য ইউনিভার্সাল ফিচার্স লাইক বিউটি, ইমোরালিটি এন্ড ফ্রেন্ডশিপ মেক হিজ দ্য পয়েন্ট অবজেক্টিভ। এই লাইনের তাহলে অর্থ কি জানেন স্যার আপনার? এই পৃথিবীতে কবিরাজা বলে এটা কি ইউনিভার্সাল ছাড়া কোনোদিন ইউনিভার্সালের বাইরে হয়েছে? বলো। না। তাহলে কবির ফিলিংটা তো ইউনিভার্সালের মধ্যে পড়েই, অতএব ওটা কেমন করে অবজেক্টিভ বানানো হলো? দেখো এখানে তো খেয়াল করো, এবার অবজেক্টিভটা খেয়াল করো। অবজেক্টিভিটি আ মুড অফ এক্সপ্রেশন ইন হুইচ দ্য রাইটার্স পার্সোনাল লাইফ রিমেন্স অ্যাবসেন্ট ফ্রম হিজ রাইটিং। যেমন হচ্ছে নো ইনফরমেশন অ্যাবাউট দেয়ার লাইফস অর অ্যাবাউট দেয়ার লাইকস অ্যান্ড ডিসলাইক ইজ ফাউন্ড ইন দেয়ার গ্রেট ওয়ার্ক। তাদের ওয়ার্কের ভিতরে তাদের লাইক ডিসলাইক কোনো কিছুই, কোনো ইনফরমেশন আসবে না, মনে হবে যেন অন্য কেউ। এখানে তো রাইটার আমি বলে কথা বলছি, যা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এখানে তো আমি বলে কথা বলতেছে। এখানে একটা অবজেক্টিভ পয়েম আমরা তোমাদেরকে দেখাতে পারবো, সেটা হচ্ছে কি ওজিমান্ডিয়াস। ওজিমান্ডিয়াসে ওখানে কবির কি সরাসরি কোনো ইনক্লুশন ঘটছে? আমি আমার বলে কোনো সম্বোধন আছে ওই জায়গায়? বলো তো। না স্যার। ওখানে দেখো তো আমি আমার বলে কোনো কথা আছে কিনা, দেখো। এই পৃথিবীতে এমন কোনো কবিতা আছে যেখানে ইউনিভার্সালিটি নাই? বলো। হাউ ডু আই লাভ দিতে যে লাভ দেখানো হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, এটা কি ইউনিভার্সাল না? বলো বলো। গুড মর্নিং, এই জায়গায় দেখো এইখানে কথা বলছে কে, যে আই মেট আ ট্রাভেলার ফ্রম আর এন্টিক ল্যান্ড। আমি একটা ট্রাভেলারের সাথে কথা বলেছিলাম, দেখা হয়েছিল। এখন আমি যে কথাটা শুনেছি সেগুলো কি আমার কথা নাকি ওই ট্রাভেলারের কথা? বলো তো। ট্রাভেলার কথা। ট্রাভেলারের কথা। হু সেইড, যে আমাকে বলেছিল যে এরকম ট্রাঙ্ক পড়ে আছে, তার এই অবস্থা, তার সেই অবস্থা, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে তো। এখানে কবির কোনো ফিলিং এখানে বর্ণনা করা আছে কিনা এবার বলো। এই জায়গায় কবির কোনো ফিলিং আছে কিনা? এই পরে যা বলা হয়েছে সব কি দেখো ইনভার্টেড কমার ভিতরে দেওয়া, এই পর্যন্ত পুরোটা ইনভার্টেড কমার ভিতরে দেওয়া। এটা হচ্ছে ওই ট্রাভেলারের কথা। ঠিক আছে, শুধু আমার এখানে একটা কথাই বলা হয়েছে, আই মেট আ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড হু সেইড, যে আমাকে বলেছিল, দিয়ে তারপরে সে গল্পটা আমাকে বলতেছে। আমি গল্পটা শুনলাম কার কাছ থেকে? কবির কাছ থেকে, এইয়া একজন ট্রাভেলারের কাছ থেকে, এবং সে যা বললো আমি সেটাই লিখেছি। এখানে আমার কোনো ফিলিং নাই। এখানে কবির নিজস্ব কোনো ফিলিং আছে কিনা বলো, এখানে আছে? বলো তো। না স্যার। তাহলে তোমাকে সাবজেক্টিভ অবজেক্টিভের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে, যে লিরিকের মধ্যে মাঝে মাঝে এরকমটা এসেছে যে অন্য কারো বিষয়কে রিপ্রেজেন্ট করার জন্য যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? অবজেক্টিভ বলবো। কিন্তু বললামই তো, যখনই কবির ফিলিং থাকবে, কারণ একটা ফুল নিয়ে বলো, একটা গান নিয়ে বলো, একটা প্রকৃতি নিয়ে বলো, যাই বলো না কেন, এই ফিলিংটা কার মেনলি বলো? কবি তো বলতেছে। ঠিক আছে তো। কবির ফিলিং। তুমি তো বললাম যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, হাউ ডু আই লাভ দি। তারপর হচ্ছে দ্য গুড মরো। গুড মরো তাহলে লন্ডন 18 বলো। লন্ডন 18, লন্ডন 1802 1802 স্যার। জি জি স্যার। 1802 এটা কি জাতীয় বলো? এটা লিরিক? হ্যাঁ স্যার এইখানে তো কবি ইংল্যান্ডের দুরবস্থার কথা বর্ণনা করছে না, তাই এখন এটা লিরিক পয়েমে পড়বে কিনা? হ্যাঁ, এটা তো লিরিক পয়েম, সেটা তো ঠিক আছে, এটা তো একটা লিরিক পয়েম। ঠিক আছে তো। এবার স্যার এখানে এটা সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে? এখানে কবি, তুমি আগে ভাবো এটা কবির ফিলিং আছে কিনা এর ভিতর, কবি এর ভিতর ইনক্লুড আছে কিনা। যদি থাকে সেটা কোন লাইনে আছে আমাকে বলো। মানে সেটা লন্ডন নিয়ে বলুক আর আমেরিকা নিয়ে বলুক আর যেখানে বলুক, কবি এর ভিতর আছে কিনা সেটা বলো। স্যার 6th লাইনের শেষে থেকে উই সেলফিশ ম্যান একটা কথা, উই আর সেলফিশ ম্যান রেজ আস আপ, তার মানে তো কবি এর ভিতর ঢুকে গেছেন। গিভ আস ম্যানার্স, তাহলে কবি কি এর বাইরে গেল বলো? তাহলে কবিতা বলছেন কবি কি এর বাইরে গেছেন, যে উনি বাইরে থেকে কথা বলছেন, ইনি এর ভিতরে নাই বলো? তাহলে কবি তো লন্ডনকে ফিল করেছে এবং মিল্টনকেও ফিল করেছেন। ফিল করার পরেই তো বলতেছেন যে লন্ডনের যে অবস্থা
এই অবস্থায় তোমাকে আমাদের প্রয়োজন, তাহলে কবি এর ভিতরে আছে কিনা বলো? আছে। তাহলে এখানে তো বলতেছে, এখানে সরাসরি বলতেছে উই আর সেলফিশ মেন, ও রেইজ আস আপ, রিটার্ন টু আস এগেইন, আমাদের কাছে ফিরে আসো। অতএব আমি হোক আর আমরা হোক, কবি তো ওর ভিতরে আছে নাকি? গিভ আস ম্যানার্স, কবি কিন্তু এর বাইরে চলে যাননি যে আমাদের অবস্থাও খারাপ, আমিও একই অবস্থায় আছি, অতএব আমাদেরকে ম্যানার দাও, আমাদেরকে ভার্চু দাও, আমাদেরকে পাওয়ার দাও, আমাদের এখান থেকে তোলো, আমরা নষ্ট হয়ে যাচ্ছি। তুমি দেখো কবি এর ভিতরে আছে কিনা। সব কবিতা আলাদা আলাদা করে আমার ভাবতে যাওয়া তো দরকার নেই, তুমি শুধু বোঝো যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভটা আমি কিভাবে খুঁজে পাবো। তুমি কবিতাটা পড়ার পর সাথে সাথে বুঝতে পারবা যে যখনই আমি রিডারও ওর ভিতরে ঢুকে যাচ্ছি, মানে কবি আমাকে ওর ভিতরে ঢুকে ফেলেছেন, তার মানে ওখানে কবির কথা আছে। ঠিক আছে তো? এই যে উই আর সেলফিশ মেন, আমি যখন রিডার পড়তেছি উই আর সেলফিশ মেন, তাহলে আমিও রিডার সেলফিশ মেন, তার মানে রাইটার নিজেকে ওর ভিতরে ঢুকিয়েছেন, আমি ওর ভিতরে ঢুকে যাচ্ছি। ঠিক আছে? আর যখন আমরা ওজিমান্ডিয়াস পড়ছি, পড়ে বলো আই মেটা এইটা ট্রাভেলার, এই কথাটা বলার পর আর কবির কোনো জায়গায় কোনো অংশগ্রহণ এখানে আছে কিনা একটু খুঁজে বার করবা। হ্যাঁ, তাহলে এই সাবজেক্টিভ অবজেক্টিভ নিয়ে যে কি পরিমাণ গন্ডগোল হচ্ছে ক্লিয়ার কোনো ধারণা নেই, শুধু একজন আরেকজনকে দিয়ে প্যাচ লাগাইয়ে বর্ণনা করে দিতে পারলেই হয়ে গেছে। আর ফিলিং তো কবিরই হবে, যখন তুমি এর ভিতরে পড়বা তুমি অটোমেটিক বুঝতে পারবা যে এর ভিতরে কবি আছে কিনা। ঠিক আছে তো? যেমন ফার্নহিল কবিতাটা মনে আছে? ফার্নহিল কবিতাটা ওটা কি বলো? ফার্নহিল ওটা সাবজেক্টিভ, ওটা সাবজেক্টিভ কবির নিজস্ব। হ্যাঁ, পিয়ানো 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 কি? পিয়ানো সাবজেক্টিভ। গান পুরো স্মৃতি মনে পড়ছিল। হ্যাঁ, অতএব এগুলো এবার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ বলো। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে মাঝখানে তো কিছু আর কি। আচ্ছা, তো দেখো এখানে বলছে কি মুড অফ এক্সপ্রেশন, অবজেক্ট একটু মিউট রাখো, কারণ আনমিউট করা আছে। বলছে অবজেক্টিভিটি কি? আ মুড অফ এক্সপ্রেশন ইন হুইচ দ্য রাইটার্স পার্সোনাল লাইফ রিমেইনস অ্যাবসেন্ট ফ্রম হিজ রাইটিং, মানে তিনি পুরো অ্যাবসেন্ট। যেমন তোমরা পড়েছো, গল্পগুলো পড়েছো, গল্পগুলো বলো তো। জি স্যার। এর ভিতরে বলো দ্য গিফট অফ দ্য মেজাই, দ্য গিফট অফ দ্য মেজাই, আর একটা হচ্ছে দ্য লাঞ্চন। ঠিক আছে তো? তারপর হচ্ছে ক্যাট ইন দ্য রেইন, তারপরে হচ্ছে টুয়াইলাইট। এগুলোর মধ্যে কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ আমাকে বলো। স্যার দা লাঞ্চন এটা হচ্ছে সাবজেক্টিভ। কোনটা কোনটা সাবজেক্টিভ? দা লাঞ্চন সাবজেক্টিভ। হ্যাঁ, তারপরে আর বাকিগুলো সব গিফট অফ দ্য মেজাই অবজেক্টিভ। গিফট অফ দ্য মেজাই অবজেক্ট স্যার অবজেক্টিভ। গিফট অফ দ্য মেজাই কি রাইটারের অবস্থান নাই? বলো তো। গিফট অফ দ্য মেজাই সাবজেক্টিভ। স্যার এখানে তো জিম আর ডেলার সঙ্গে কথা বলা, কিন্তু জিম এন্ড ডেলা সম্পর্কে রাইটার কি নিজে কোনো কথা বলেছে গল্পের ভিতর? তার নিজস্ব ফিলিং কি ইনক্লুড করেছেন? স্যার বলেছিল তো। স্যার বলেছে। আছে কি? বলেছি স্যার। একটু খেয়াল করবা। বলছে কি নিজের ডিসলাইক, দেখো এখানে খেয়াল করো, নো ইনফরমেশন অ্যাবাউট দেয়ার লাইভস, মানে রাইটারের লাইফ সহ দেয়ার ডিসলাইক লাইক কোনো কিছুই আমরা ওর ওয়ার্কের ভিতর পাবো না, তাহলে সেটা হবে অবজেক্টিভ। কিন্তু রাইটার যদি কোনো কমেন্টের মাধ্যমে নিজে ঢুকে পড়ে একবার যে আমি এইটাকে লাইক করলাম, এটাকে ডিসলাইক করলাম, তাহলে সেটা কি সাবজেক্টিভ হবে না অবজেক্টিভ হবে? সাবজেক্টিভ। হ্যাঁ, আর ক্যাট ইন দ্য রেইন ওটা পুরোটাই অবজেক্টিভ, ওখানে রাইটারের কোনো অবস্থা নেই আছে বলো? না স্যার নাই। তারপর হচ্ছে কি আরো কি কি আছে গল্প? আচ্ছা এটা বলো, তোমার শুটিং অ্যান এলিফ্যান্ট এটা কি? শুটিং অ্যান এলিফ্যান্ট কি? ওটা সাবজেক্টিভ। হ্যাঁ, শুটিং অ্যান এলিফ্যান্ট হ্যাঁ সাবজেক্টিভ। তারপর হচ্ছে লেটার টু লর্ড চেমসফোর্ড কি? ওটা সাবজেক্টিভ। মানে মূল কথা হলো রাইটার যখন সাইড লাইনে থেকে কথা বলবেন আমরা বুঝবোই না ওর ভিতরে রাইটার আছে কিনা, মানে এমন কোনো ফিলিংই আসবে না আমাদের ভিতরে যে রাইটারের ভিতরে আছে, তখন আমরা বলবো কি যে ওটা হচ্ছে অবজেক্টিভ। আর যখনই কোন একটা টপিক, যে লাইক অ্যান্ড ডিসলাইক, শুধু লাইভস না, তার নিজস্ব লাইফ শুধু না, তার পছন্দ অপছন্দের ব্যাপারটাও যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে তাকে আমরা সাবজেক্টিভ বলবো। সাবজেক্ট ঠিক আছে? অতএব সেকেন্ড ইয়ারে যদি কেউ থেকে থাকো, যেমন যত ওয়ার্ডস আছে জন কিটসের যত ওয়ার্ড আছে, শেলির যত ওয়ার্ড আছে, বা এলিজি আছে, সব কি বলো সেকেন্ড ইয়ারে যদি কেউ থেকে থাকে ইমপ্রুভমেন্টের জন্য। স্যার যেমন পিয়ানো গল্পে বলা হয়েছে যে এটা থিম যেহেতু মাদার সন রিলেশনশিপ, তারপরে ইফেক্ট অফ
মিউজিক, তাই এটার থিম যেহেতু ইউনিভার্সাল তাই এটা অবজেক্টিভ, মানে পয়েটের পজিশন এরকম লেখা গাইডে। তা সেটা তো বললাম, তাহলে এই পৃথিবীতে সাবজেক্টিভ বলে কোনো কবিতা আছে তোমার যদি ওটাই হয়? বলো, তুমি আমাকে এখন বোঝাও। স্যার এইভাবে তো আমরা কিভাবে লিখবো? সবকিছু সাবজেক্টিভ হয়ে যাবে। তাহলে তুমি যদি এরকম লিরিক, তার তো ওখানে বলেই দিয়েছে যে লিরিক ইকুয়াল টু সাবজেক্টিভ, ওখানে তো লিরিক ইকুয়াল টু অন্য কিছু দেয়নি, তাহলে তো ওখানে আলাদা করতো, লিরিককে আবার সাবজেক্টিভ অবজেক্টিভ করতো কিনা বলো? করতো না? ওখানে তো করেনি বইয়ে। লিরিক মানেই হলো সব। হ্যাঁ, অতএব এই ব্যাপারটা একটু খেয়াল রাখো। যেমন হচ্ছে সনেট 18 যদি বলি, সনেটের যে 154টা সনেট লিখছেন, তিনি তো তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে লিখছেন, তাই না? একজন বন্ধু নিয়ে লিখছেন, একটা ডার্ক লেডি নিয়ে লিখছেন, এই তো জানি আমরা, নাকি? হ্যাঁ স্যার। শেক্সপিয়ার লিখছে না তার এক বন্ধুকে নিয়ে ইউথ, আর একজন হচ্ছে কি ডার্ক লেডি। তাহলে 154টার মধ্যে প্রথম 126টা হচ্ছে ওই ইউথকে নিয়ে লেখা। তাহলে ইউথকে নিয়ে যেহেতু লেখা, তাহলে এই কবিটা কি কবি মানে ইউথের সাথে কবির একটা সম্পর্ক আছে না এখানে, বলো? এবং তিনি তো তাকেই তুলনা করছেন, তার সৌন্দর্য নিয়ে, তার ফিলিং, তাই তো? তাকে উপস্থাপন করার ব্যাপারটা তো কবি নিজেই ধরছেন। এটা তো পুরোটা কবি তো আর সাইড লাইনে নেই। যদি কবি সাইড লাইনে থাকতো তখন আমরা এটা তাকে অবজেক্টিভ বলতাম, ঠিক আছে? ওই ইউনিভার্সাল কথাটার সাথে আমি একদম মানে কি বলবো, ওটা হুদাই কোত্থেকে যে নিয়ে এসে কি বলতেছে এখানে। তাহলে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কি ইউনিভার্সাল না? নেচারের ইফেক্টটা কি ইউনিভার্সাল না? বলো। টু ড্যাফোডিল যেটা, যে আমরা, তাহলে তো এইরকম করে ধরতে গেলে তুমি কোন কবিতাকে তুমি সাবজেক্টিভ বলবা বলো? সাবজেক্টিভ কোনো কবিতা আছে এখানে? আর পিয়ানোকে যদি তুমি অবজেক্টিভ বলো তাহলে তো আর কিছু বলাই লাগবে না আমার, তাহলে আমি পুরো মানে কি শেষ, আমি শেষ, ঠিক আছে তো? স্যার দ্য প্যাট্রিয়ট কি সাবজেক্টিভ? এখানে তো কবি আর প্যাট্রিয়ট এক না। তাহলে এখন ওই জায়গায় একটু, ওই যে তো বললাম যে আসতেছি এবার একটু, ইউলিসিস আর হচ্ছে তোমার মনে করো প্যাট্রিয়ট, এই দুটা কবিতায় এই দুটা কবিতায় তিনি একজন পার্সোনা ক্রিয়েট করেছেন, তাই না? পার্সোনা ক্রিয়েট করেছেন। পার্সোনা বুঝো তো? হোয়াট ইজ পার্সোনা জানা আছে? আলাদা একটা চরিত্র। এই যে দেখো পার্সোনা কি বলছে, পার্সোনা দ্য স্পিকার ইন আ পোয়েম অর আ নোভেল। দ্য স্পিকার ইজ নেসেসারিলি নট দ্য রাইটার অফ দ্য পোয়েম অর দ্য নোভেল। যখন তুমি ভাববা যে, এই জায়গায় একটু খেয়াল করো যে এখানে কি বলতেছে, ফর এক্সাম্পল দ্য পার্সোনা অফ টেনিসন্স ইউলিসিস, এখানে তিনি একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছেন অলরেডি। তাহলে ইউলিসিস কি মানে টেনিসন না অন্য কেউ? এটা ইউলিসিস কে? ইউলিসিস অন্য একজন ব্যক্তি। একইভাবে প্যাট্রিয়ট কি? কবি। আমরা ধরতে পারবো যে প্যাট্রিয়টই কবি, মানে ওই ব্যক্তি কবি ছিলেন, ধরতে পারবো না স্যার। যেহেতু ধরতে পারবো না, তার মানে কি ওরা ওইখান থেকে কি বলো আলাদা। পার্সোনা যখন একটা ক্রিয়েট হয়ে যায়, হ্যাঁ, কবি তখন নিজেকে সাইড লাইনে রাখছেন। এটাও কবিরই ফিলিং, কিন্তু কবি নিজেকে সাইড লাইনে রাখছেন। এখানে আমি আমার বলে রাইটারের কোনো ইনক্লুশন নেই। আমি আমার যদি থাকে তাহলে ওই ক্যারেক্টারের আছে, তাই না? বললাম দিস ইজ মাই সান টেলিমেকাস, এই কথাটা কে বলছে? কবি বলছে না ইউলিসিস বলছে? বলো তো। আমি কবি বলতে পারবো যে এই কথাটা কবি বলছেন? বলো। এটা ইউলিসিস বলছে। ওটা কে বলছে বলো? স্যার এগুলো তো আবার ড্রামাটিক মনোলগ তো। তা সেটা তো আমি বলছি যে কিছু আছে যেগুলো এরকম যদি পার্সোনা ক্রিয়েট করে করা হয় তখন আমরা তাকে আমি কথাটা বলবো। দেখো এই জায়গায় যেটা আছে, এই আমি যখন বলতেছি, আমি কথাটা কি এখানে একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে না? আমি কথাটা দিয়ে কি কে বোঝাচ্ছে? এটা ইউলিসিস নিজেকে বোঝাচ্ছে। ইউলিসিস। আর শ্যাল আই কম্পেয়ার দি টুয়ার্ডস সামার্স ডে, এখানে কে আই? তাহলে আমি কে? অন্য কেউ? শেক্সপিয়ার নিজে। বলো আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে আমি কে? তুমি কোনো আর কিছু? ঠিক আছে, তোমার তো এখানে একটা পার্সোনা বলেই দিয়েছে, যেখানে আমার ইউলিসিস আসছে, ওখানে আমার প্যাট্রিয়ট আসছে, ওখানে তখন আলাদা হয়ে গেছে কবি, ঠিক আছে তো? সেখানে তিনি সাইড লাইনে চলে গেছেন। কিন্তু আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, হাউ ডু আই লাভ, এখানে কবি কি সাইড লাইনে গেছেন? কোনো ক্যারেক্টার দিয়েছেন আমাদেরকে? বলো তো, ক্যারেক্টার কি ক্রিয়েট করছেন? ক্রিয়েট করেনি। হ্যাঁ, তো এই জায়গাগুলো যে গ্যাপগুলো আছে, এই জায়গাতেই যত সমস্যা। তার তোমরা যদি ওইভাবে অবজেক্টিভ ধরতে থাকো তাহলে পৃথিবীর কোনো সাবজেক্টিভ কবিতা নেই, সব অবজেক্টিভ। কারণ প্রত্যেকটা কবিতা ইউনিভার্সাল। কারণ কবিতার ভিতর যদি ইউনিভার্সিটি এবং সিরিয়াসনেস না থাকে তাহলে সেটা কোনো কবিতার মধ্যেই পড়ে না। সেটা 4th ইয়ারে গিয়ে তোমরা জানবা, এখনও জানো নি।
4th ইয়ারে গিয়ে জানবা যে কবিতার ভিতরে যদি সিরিয়াসনেস এবং ইউনিভার্সালিটি না থাকে তাহলে সেটা কোনো কবিতার মধ্যে পড়ে না। বুঝতে পেরেছো? তো যাই হোক স্যার আরেকটা হ্যাঁ বলো। স্যার আমাদের গাইডে অনেক পয়েমে সবগুলো আসলে ফর্মেটিভ যে কোশ্চেনগুলো থাকে সবগুলো থাকে না, যেমন একটা যদি পয়েন্টের পজিশন থাকে অন্যটা হয়তো মুড নাট বা টোন নাই বা অন্য একটা কিছু নাই, কিন্তু ওইগুলো হয়তো পরীক্ষার সময় আবার আসবে। এইজন্য তোমাকে তো শিখতে হবে, সেইগুলো তো এইজন্য তো তোমার শেখা, যখন তুমি ম্যাথ শিখেছো তুমি কি সব অঙ্ক করে তারপর শিখছো, নাকি এই সূত্র প্রয়োগ করার পর তোমাকে এখন যে ম্যাথ দেওয়া হয় সেটাই তুমি পারো? কোনটা বলো? যে ম্যাথ দেওয়া হয় সেটা পারো। তাহলে তাহলে তুমি যদি সূত্র না জেনে শুধু যদি ম্যাথই করো, তুমি তো জীবনে যদি আরো 100টা ম্যাথ দেওয়া হয় কোনোটাই তুমি পারবা না। তুমি যদি কবিতা ফোকাস করো তাহলে তো তোমার শেখা হলো না। তুমি শেখবা এখন কবিতা কমন আসুক আর আনকমন আসুক, কারণ কবিতা তো কমন আসার সম্ভাবনা কম, তাই না? একবারই কি কবিতার বিভিন্ন জায়গা থেকে আসছে, কারণ এখানে তো কমন দিবে এমন তো বলেনি। একটু মিউট রাখো সুমাইয়া ফাহিমা। হ্যাঁ, বলা হচ্ছে কি তাহলে কবিতা যখন আনকমন আসবে তাহলে আনকমন আসলে তুমি তো ধরা খেয়ে যাবা, কারণ তুমি তো সূত্র পড়োনি, তুমি তো বিষয়গুলোকে মানে পড়োনি, ওই তো প্রশ্নে যা আছে তুমি তাই পড়ে গেছো। এমনকি দেখো কবিতাও কমন আসলেও প্রশ্ন কিন্তু এলোমেলো করে দিচ্ছে। গতবার যে 2023 সালে যে কোশ্চেনটা এসেছে সবগুলো কোশ্চেন কিন্তু বই থেকে সরাসরি দেয়নি, দেখছো কি না? এমনকি যে প্যাসেজ কমন আসছে, কেমা বাড়ির থেকে এ এবং বি দুটারই কমন এসছে, কিন্তু কোশ্চেন কিন্তু এলোমেলো করেছে। ঠিক আছে, তো কমপক্ষে 60-40 হয়েছে, যে 60% কোশ্চেন তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। অতএব তুমি যদি বেসিক জায়গাটা না শেখো, তুমি যদি সারা দুনিয়া পড়ে ফেলো কবিতা, তাও তুমি কবিতায় ভালো করতে পারবে না। তোমাকে এই যে আমি যে তোমাকে বোঝাচ্ছি, তাহলে আপনি একটু পড়ার ধরনটা বলে দেন স্যার। বলো, বুঝলাম না। হ্যাঁ স্যার আপনি একটু পড়ার ধরনটা তাহলে একটু বলে দেন। এখন পরে কি করবা? তোমার পরের দিন পরীক্ষা, এখন গাইড থেকে পড়ে যাও, এখন আর পড়ার ধরন তো বোঝার কিছু নাই। তোমার বেসিক ছোটখাটো জিনিস থাকলে বলো, এখন পড়ানোর টাইম না তো। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক লাইনে লেখকের টোন অনেক রকম থাকে, যেমন কোনোটা জয়াস থাকে, কোনোটা মেলানকলি থাকে, একই পয়েমের এক এক লাইন ভিত্তিক টোন থাকে, তো সেইগুলোও কি বর্ণনা করে দিতে হবে? হ্যাঁ, তুমি যদি পারো, একজন পারলো না তুমি পারলা, তাহলে কে বেস্ট মার্ক পাবে বলো? হ্যাঁ, যে পারলো সে। হ্যাঁ, তাহলে এটাই হলো ব্যাপার, যে তুমি একটা কবিতা পড়ে টোনের যে পরিবর্তনগুলো, ট্রানজিশনগুলো, সেগুলো তুমি ধরতে পেরেছো কিনা। যদি তুমি এখন ধরতে না পারো, তুমি শুধু মেলানকলিক দিয়ে ছেড়ে দিলা, আর একজন ঠিকই প্রত্যেকটা স্টেঞ্জ অনুসারে ওইগুলোর একটা কি করেছে, একটা পরিবর্তন, যে এখানে টোনটা এরকম ছিল, তারপর টোনটা এরকম ছিল, সে বলে দিতে পেরেছে, তাহলে সে বেশি মার্ক পাবে, তুমি পাবা না। এটা তোমার ব্যর্থতা। এমন না যে তোমাকে জানানো হয়নি, তুমি শেখোনি, এটা হলো বড় কথা। এখন তোমাকে জানানো হয়নি না, তুমি শেখোনি, এটা তো কেউ জানতে যাবে না। তুমি পরীক্ষায় লেখোনি, তুমি মার্ক কম পাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। এগুলো হচ্ছে আমাদের এখন যে কথাগুলো হচ্ছে স্যার, আমি সবগুলো শুনছি। এখন আমাদের যে প্রাসঙ্গিক কথা স্যার, এখানে এগুলো হচ্ছে বললে ভালো হবে স্যার। যেমন আমাদের বেশিরভাগ আপনি বলছেন পোয়েম গুলা আনকমনই আসে। এখন আনকমন আসলে আমরা কিভাবে এটা লিখতে পারি এক নজরে স্যার? বেসিক টার্মগুলো বললে স্যার আমার জন্য উপকৃত হবে স্যার। না, যেভাবে তুমি অন্য কবিতাগুলো পড়েছো ওইভাবে তোমাকে এই মানে কবিতা আনকমন আসলেও তুমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সহ আরও যে কবিতা পড়েছো, তোমার আলোচনা সব ওই কবিতা অনুসারে হবে। তুমি শুধু ধরতে পারছো না সেটা হলো বড় ব্যাপার। ওখানে সামারি থাকবে, ওখানে টোন থাকবে, ওখানে পয়েন্টস পজিশন থাকবে, ওখানে অথর্স অ্যাটিটিউড থাকবে, তাই না? ওখানে তারপরে সেন্ট্রাল আইডিয়া থাকবে, ওখানে তারপরে থিমেটিক আইডিয়া থাকবে, ওখানে জানরা থাকবে, সবই তো তোমার ওর সাথে মিল আছে। তুমি শুধু সূত্রে ফেলতে পারছো কিনা, সেই অনেকটা ওই বীজগণিত অঙ্কের মতো, যে তোমাকে তো বীজগণিত অঙ্কের তো সূত্র মুখস্থ করা হয়েছে এবং 50টা অঙ্ক দিয়ে তোমাকে এই সূত্রটা মুখস্থ করানো হয়েছে। এখন যদি অন্য অঙ্ক দেওয়া হয়, তুমি পারবা কি পারবা না সেটা হলো বড় বিষয়। তার মানে তুমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পড়েছো মানে তোমার পোয়েম অ্যাপ্রিসিয়েশনে তুমি এক্সপার্ট। আমরা মনে করি যে তুমি এর রাইম স্কিম বার করতে পারবা, তুমি এর জানরা বার করতে পারবা, তারপর তুমি এর টোন থেকে শুরু করে যা কিছু পোয়েমের প্রয়োজন, এমনকি ফিগার অফ স্পিচগুলো তুমি ধরতে পারবা। এখন কবিতা কমন আসলো মানে তুমি পারলা না, তার মানে তোমার কবিতা পড়াই হয়নি। তুমি একটা লাইন ধরে বার করতে পারছো না যে ওই লাইনে কোন ধরনের ফিগার অফ স্পিচ থাকতে পারে, বুঝতে পারছো? অতএব স্যার হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে টোন আর মুড, এই দুটার মধ্যে স্যার হচ্ছে টোনের মানে টোনটা হচ্ছে কার পারফেক্ট, মানে কার মানে কি রিডার নাকি রাইটার থেকে হবে, আর মুডটা কি রকম এটা যদি একটু বলতেন। টোনটা হলো কবির সাইড থেকে, হ্যাঁ টোন হলো কবির সাইড থেকে, মুড হলো রিডারের সাইড থেকে। মনে করো কবি একটা জিনিস তোমাকে হাসি নিয়ে কথা বললো, তাই তো? তাহলে তুমি কোনদিন দুঃখ পাবা?
বলো না তাহলে কবিরও যা টোন হবে তোমারও তো সেই মুড হবে নাকি মানে মূল কথা হলো তুমি পড়ার পর যে ফিলিংটা পাইলা যেমন তুমি টু ড্যাফোডিল পড়ার পর কি দুঃখ পাইলা না হাসি পাইলা বা আনন্দ পাইলা টু ড্যাফোডিল কবিতা পড়ে রবার্ট হেরিকের হ্যাঁ দুঃখ পেয়েছো তার মানে তোমার মুডটা হয়ে গেছে দুঃখ ভারাক্রান্ত আর কবি ওটা দুঃখ ভারাক্রান্ত ওয়েতেই আসলে তুলে ধরার চেষ্টা করেছেন ঠিক আছে স্যার পেট্রিয়টের মধ্যে কি হবে বলো পেট্রিয়টের মধ্যে কারণ পেট্রিয়টের মধ্যে তো প্রথমে তো উনি ভালো অবস্থানে ছিল পরে হ্যাঁ মুডের অনেক পরিবর্তন হয়েছে প্রত্যেকটা স্টেঞ্জা ভিত্তিক মুডের পরিবর্তন হয়েছে তাই নাকি স্যার তাহলে দুইটাই উল্লেখ করতে হবে অবশ্যই তুমি যদি একটা দাও তাহলে তো একটা স্টেঞ্জাকে বর্ণনা করা হলো তোমার তো মুডের ট্রানজিশনগুলো খেয়াল করতে হবে না তুমি যদি এখন দেওয়া চাপ তুমি মনে করো প্যাট্রিয়ট কবিতায় কি মুড দিলা বলো স্যাড মুড তো প্রথম লাইনে কি স্যাড আছে মানে প্রথম স্টেঞ্জা প্রথম দুটো স্টেঞ্জাতে কি স্যাডনেস আছে প্রথমে হ্যাপি তারপর হ্যাঁ তারপর শেষে কি একদম শেষে প্রথম হ্যাঁ মাঝখানে স্যাড আছে তাই না মাঝখানে স্যাড আছে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে কি আছে অপটিমিস্টিক টোন আছে কিনা অপটিমিস্টিক না শেষে যে গড আমাকে রিওয়ার্ড দিবেন হ্যাঁ তার মানে তুমি যদি এখন এই জায়গাতে এই ট্রানজিশনগুলো না ধরে তুমি শুধু হ্যাপি দিয়ে দাও আর না হয় মিলানকলিক দিয়ে দাও তাহলে তুমি মার্কটা কোন জায়গায় পাবা কিভাবে বলো স্যার যদি বলি দা মোড ইজ চেঞ্জিং মানে এখানে মোডটা চেঞ্জ হচ্ছে ওটা তো বলতে হবে যে তোমাকে প্রথম লাইনে বলে দিতে হবে যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ টোনস তাই তো ইন দা পোয়েম ফার্স্ট স্টেঞ্জাতে বা টু স্টেঞ্জাতে এই ধরনের টোন ইউজ করেছে তোমাকে আবার বর্ণনা করে দেখাই দিতে হবে যে টোনটা কেন তুমি এটা বললা তোমাকে সেটা এক্সাম্পল সহ এক্সপ্লেন করে দিতে হবে শুধু বলে গেলে হবে না আবার অনেকে দেখছি পরীক্ষার সময় আবার টোনের সংজ্ঞাও দেয় আমি কি তোমার কাছ থেকে টোনের সংজ্ঞা চেয়েছি বলো বা সেন্ট্রাল বা থিমের সংজ্ঞা চেয়েছি হুদায় বড় করার জন্য তোমরা সংজ্ঞা দাও তোমার কাছে তো সংজ্ঞা চাওয়া হয়নি যে হোয়াট ইজ টোন তোমাকে বলা হয়েছে এই কবিতার ভিতরে কি টোন পেয়েছো সেটা কও আরে আমরা শুরু করি টোন কাকে বলে কত প্রকার কি তারপরে এই কবিতা এই টোন এই কবিতা এই টোন এত করে বড় ওই যে বললাম না যে কিছু বড় ভাই ছোট ভাই মিলে ও হুদাই শুধুমাত্র তোমাদেরকে বড় কিছু শেখাচ্ছে অত কিছু তো দরকার নেই আমার আমি রিডিং স্কিলস মানে লেখা কম হবে রিডিং স্কিলস মানে লেখা কম তোমার পড়া বেশি তোমার আন্ডারস্ট্যান্ডিং বেশি হবে তোমার 2 লাইন পড়া দেখে বুঝতে পারবে যে তুমি প্যাসেজটা বুঝছো কিনা ঠিক আছে তোমার ওই বোঝানোর জন্য তোমাকে 10 লাইন লাগবে না স্যার তাহলে স্যার হ্যাঁ বলো স্যার তাহলে স্যার রাইম স্কিল লেখার সময় তো হচ্ছে মানে খুব 4-5 মধ্যে শেষ হয়ে যাবে যদি মানে বিষয়গুলো এভাবে বর্ণনা না করি তাহলে সেক্ষেত্রে কি হবে মানে রাইম স্কিল লেখার সময় তোমার তো মূল কথা তুমি আচ্ছা তুমি মনে করো যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যেতে সময় পাবা লেখার জন্য রিডিং স্কিলস কে সেই সময় পাবা তোমাকে পড়তে হবে না একটা প্যাসেজ একটা আনকমন প্যাসেজ তোমাকে পড়ার টাইম দিতে হবে না বলো নাকি তুমি প্রশ্ন পড়ার সাথে সাথে লেখা শুরু করবা তুমি না বুঝেই আন্দাজে লিখে ফেলে আসছো হ্যাঁ তুমি প্যাসেজই বোঝোনি কারণ তুমি প্যাসেজের সময় দিতে যাচ্ছ না কারণ তোমাকে অনেক লিখতে হবে আরে তোমাকে তো লেখার জন্য বলেনি এটা তো বলা হচ্ছে রিডিং স্কিলস অতএব তোমার রিডিং পড়ে তুমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করলা সেটা তুমি 5 লাইনে বলে দাও 3 লাইনে বলে দাও যে আমি এটা বুঝেছি একজন প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস প্যাসেজ এই প্যাসেজের টাইটেল কি জাস্ট এইটুকু প্রশ্নে একটা টাইটেল দিতে হবে টাইটেল কয় পেজ লিখতে হবে কও আমাকে এবার 4 মার্কের জন্য যদি বলে এই প্যাসেজের টাইটেল কি তোমাকে কত বড় লিখতে হবে সেই টাইটেল 4 মার্কের জন্য 5 লাইন টাইটেলটা তুলে ধরে হ্যাঁ তুমি অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা পাওয়ার জন্য তোমাকে এখন প্যাসেজটা কয়বার পড়তে হবে একটু ভাবে এবার ওই একটা টাইটেল খুঁজতে গেলে প্যাসেজটা কতবার পড়তে হবে বলো তো তাহলে তুমি এখন প্যাসেজ না পড়ে লেখা শুরু করছো যে টাইটেল এই তোমাকে তো বলাই হয়েছে প্যাসেজটা পড়ে তুমি টাইটেলটা যে তুমি আসলে প্যাসেজটা কম্প্রিহেন্ড করতে পেরেছো কিনা এই একটা লাইন তোমাকে বলে দিবে যে হ্যাঁ তুমি প্যাসেজটা বুঝেছো ওই এক লাইনে তুমি 4 পাবা ওই এক সেন্টেন্সে না একটা সেন্টেন্স টাইটেল কখনো সেন্টেন্সেও হয় না কয়েকটা ফ্রেজে কয়েকটা ওয়ার্ডে তুমি একটা টাইটেল দিবা তাতে তুমি 4 মার্ক পাবা ঠিক আছে স্যার তার মানে তো এই জায়গাতে কোয়ান্টিটি করে না আমি তো বলছি যে পেজ কত পেজ লিখতে হবে স্যার কি করতে হবে কোন পেজ একটাতে হয়তো বড় লিখতে হতে পারে কোনটা 3 লাইনেও হতে পারে কোনটা 2 লাইনে হতে পারে কোনটা 10 লাইনেও হতে পারে অতএব এটা তো ফ্যাক্টর নাই জায়গায় স্যার হ্যাঁ বলো
আমরা কি আগে স্যার প্যাসেজ পড়বো নাকি আগে প্রশ্নগুলো কি করবো স্যার? আমি দেখো ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি, আগে প্রশ্ন পড়বা, 2বার প্রশ্ন পড়বা, পরে প্রশ্নগুলো মাথায় নিবা, নেওয়ার পরে তারপর তুমি প্যাসেজ পড়ো আর ইন্ডিকেট করে রাখো যে কোথায় কোন প্রশ্নের উত্তরটা আছে, তাহলে তোমার বুঝতে সহজ হবে। কারণ একবার প্যাসেজ পড়লা, পড়ার পর আবার প্রশ্ন পড়লা, এবার ভুলে গেছো যে প্রশ্ন কোথায় আছে, আবার প্যাসেজ পড়া শুরু করলা, তাহলে প্যাসেজটা পড়তে তোমার কতবার সময় লাগছে, কতবার তোমাকে টাইম ব্যয় করতে হচ্ছে। স্যার হ্যাঁ আমার প্রশ্ন ছিল হ্যাঁ একজন বলো, একজন। স্যার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ বলো। যদি স্যার ওই আমাদের তো অনেক সময় ভোকাবুলারির শর্টের কারণে আমরা অনেকগুলো থিম বুঝতে পারি না বা এটার অনুবাদ করতে পারি না, তখন স্যার কি করার? এটাই তো পরীক্ষা ভাই, যে তুমি পারো না না পারো। তোমার অলিম্পিক গেমে সারা বিশ্ব থেকে সবাই যায়, তাই নয় কি? এখন বাংলাদেশে যে ফার্স্ট ছিল অলিম্পিকে গিয়ে দেখা যাচ্ছে সে সবার লাস্ট, সে তো জানবে না যে তুমি বাংলাদেশে কেমনভাবে দৌড়াইছিলা। তোমার ভোকাবুলারি দুর্বল না অদুর্বল সেটা তো আমরা দেখতে যাব না, আমি দেখতে যাব কে ভালো লিখছে আর কে খারাপ লিখছে। এই জন্য তোমাকে পড়তে হবে, তুমি পড়োনি, তোমার ভোকাবুলারি কম, অতএব তুমি পারতেছো না। আমার পরীক্ষা নেওয়ার মানে কি? সবাইকে পাস করানো, সবাইকে ভালো মার্ক দেওয়া বলো, নাকি ভালোগুলোকে বাছাই করে আনা, কোনটা বলো? ভালোগুলো স্যার। তবে স্যার অনেক সময় হয় কি যে আনকমন কিছু পড়ে আর কি, ওই সময় ওইগুলোর জন্য কি করার? দিয়েই তো পরীক্ষা, পরীক্ষা তো আনকমন দিয়েই হয়। তুমি এখন পারোনি, এটা তোমার ব্যর্থতা, আর একজন পারলো, এমন না যে ওই আনকমনের জন্য কেউই পারেনি, সবাই ফেল করে গেছে, এমন কিছু হয় বলো? নাকি কেউ না কেউ পারে বলো তো? তাহলে কেউ না কেউ পারা মানে কি? পেরে গেল, তাহলে আর তুমি পারলা না, তাহলে তোমার এটা ব্যর্থতা। এখানে তো আর বলা যাবে না স্যার কেন আপনি আনকমন প্যাসেজ দিয়েছেন, আমি তো পারলাম না, তাহলে বলবো যে অন্যজন তো পেরেছে, তাহলে তুমি থেকে এক্সপার্ট। হ্যাঁ বলতে স্যার ওই মুহূর্তে কি করার স্যার? অবশ্যই তো কিছু একটা স্টেপ তো নেওয়া লাগবে। তখন ওই যে তোমার বললাম, তুমি যদি কিছুই না বোঝো তাহলে কিছু করার থাকে না, আর যদি কিছু বোঝো তখন তোমার লেখা থাকে। আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলেছি যে তুমি তো অন্তত বুঝতে পারবা যে আনসারটা কোথায় আছে। এখানে তুমি একটা কাজ করবা, ওই আনসারগুলোর সেন্টেন্সগুলোকে একটু মডিফাই করে দিবা। হয়তো সিম্পল সেন্টেন্স আছে সেটাকে তুমি কমপ্লেক্স করে দিলা, সিম্পল আছে কমপ্লেক্স করলা, কমপ্লেক্স আছে কেটে ছেটে ফ্রেজ দিয়ে সিম্পল বানাইলা, বা ওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে দিলা। কিছু কিছু ওয়ার্ড থাকে যেমন হচ্ছে হ্যাপি দিয়ে দিলা নট আনহ্যাপি, এরকম কিছু দিয়ে তুমি একদম কপি করবে না, সরাসরি কিছুটা মডিফাই করবা। কথা বুঝতে পারছো? যদি একদম নিজের মতো করে না লিখতে পারো তাতে তোমার কিছু মার্ক আসবে, কিন্তু একদম ভালো মার্ক আসবে না। আমি এইটি বলতে চাইছিলাম যে অনেক সময় দেখছি যে আমি যখন এই এক্সামের মানে প্যাসেজে থেকে উত্তর খুঁজতে যাই, তখন থেকে মানে বইতে হুবহু ওইগুলো থাকে না, তখন আমার নিজের কিছু মানে বানিয়ে আর কি সেন্টেন্স ক্রিয়েট করে লিখতে হয় আর কি, এগুলো মানে বলি শোনো, সেন্টেন্স ক্রিয়েট করবা তখন আর কি নিজের ভাষায়, শোনো সেন্টেন্স ক্রিয়েট করবা, নিজের ভাষা দিবা, কিন্তু আবল তাবল প্যাসেজের বাইরের জন্য কিছু নিয়ে আসবা না, ঠিক আছে? তো তুমি প্যাসেজের তথ্য ঠিক রেখে তুমি সেন্টেন্স বানাও, কিন্তু দয়া করে ওই একটা বড় করার জন্য তুমি জানো ওই একই কথা ডাবল ভাবে বলো না, একই কথা 3-4 বার বলে তুমি প্যাসেজটাকে বড় করছো, দেখাচ্ছ স্যার আমি 5 পেজ লিখছি বা আমি 3 পেজ লিখছি। আরে বিশাল ব্যাপার, আমি 3 পেজ লিখে আসছি রিডিং স্কিলসে, মার্ক এবার আমার 70-80 নিচে আসবে না, ঠিক আছে? এবার যে ফেল করে গেলা, আরে স্যাররা মনে না দেখে নাম্বার দিয়েছে, ঠিক আছে? একজন বলো, আলমগীর বলো। জি স্যার, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্যার আপনি হচ্ছে আমাদেরকে পার্ট সি এর জন্য কিছু আপনার পেজে হচ্ছে আপনি কিছু সাজেশন পোস্ট করেছেন যে তোমরা চাইলে এটা দেখে যেতে পারো। এখন স্যার আমার কথা ছিল যে যেহেতু অনেক সময় তো আমাদের যেমন পার্ট এ বি এর জন্য কোনো সাজেশন নেই আমাদের, আমরা জানি যে এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আনসিনই আসবে এবং এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে লিখবো। বাট পার্ট সি এর জন্য স্যার তো সিন আসার সম্ভাবনা আছে, যেটা আমরা পড়েছি, যে সকল বই থেকে পড়েছি, যেমন আমাদের পোয়েট্রি যে বইটা, ওখানে যে সকল পয়েম আছে। এখন স্যার কথা হচ্ছে যে এই সবগুলো পয়েমের মধ্যে আমরা বেশ কিছু পয়েম অনেক ভালো করে পড়েছি, আর কিছু পয়েম হয়তো বা তেমন ভাবে পারি না। এখন স্যার যেই পার্ট সি তে আমাদের তো কিছু লাইন উল্লেখ থাকবে একটা পয়েমের, তো ওখান থেকে যদি আমাদেরকে সামারি লিখতে বলে, তো স্যার যেই লাইনগুলো উল্লেখ থাকবে ওই লাইনগুলোর সামারিটা যদি আমি জানি ওইটুকু লিখবো, নাকি হচ্ছে পুরো কবিতাটার যে সামারি ওইটা লিখতে হবে? আমাকে যদি একটু বলতেন। আমি বলতেছি তো, তোমার যেটুকু দেওয়া হয়েছে তার উপরে হবে। জি, তুমি যতটুকু, আচ্ছা মানে যতটুকু আমার প্যাসেজে দেওয়া আছে, আচ্ছা ওখানে যতটুকু বোঝাচ্ছে ঠিক ততটুকুই আমি সামারিতে উল্লেখ করব। বাট মেইন থিম যদি পুরোটা তো দেওয়া থাকবে না, কবিতায় পুরোটা দেওয়া থাকেও না, 7-8 লাইন হয়তো বা উল্লেখ থাকে, তো পুরোটা দেওয়া দরকার নেই, তাই তো? দরকার নেই, তুমি ওইটুকুর ভিতরে যে থিমেটিক আইডিয়া, যে ধারণাটুকু পাবা সেটুকু দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা,
আচ্ছা স্যার, সামারির মধ্যে তো আমরা টোন উল্লেখ করতে পারি, তারপর এটা কেমন মেলানকোলি নাকি নাকি হচ্ছে না 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 পয়েন্টের অবস্থা কি ছিল, এগুলো তো না ইউজ না না করতে পারবো কি সামারির ভিতরে নাকি? ওগুলো আসবে না, সামারির ভিতরে ওগুলো আসবে না, সামারির ভিতরে ওগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ভিতরে আসবে। আচ্ছা, টোটাল শুধু কবিতাটাই থাকবে তাই তো? কবিতাটাই কিছু কমেন্ট Okay. করবা, একদম হুবহু প্যারাফ্রেজ দিও না। প্যারাফ্রেজ আর সামারি কিন্তু আবার আলাদা জিনিস। অনেকে প্যারাফ্রেজ তুলে রাখে, সামারি না, পুরো গল্পটা তুলে দেয়, মনে হয় যেন আচ্ছা প্যারাফ্রেজ আচ্ছা দিয়েছে। আচ্ছা, না না না, বুঝতে পেরেছি। তোমাকে কমেন্ট দিতে হবে ওকে, যে ঠিক আছে। কচ্ছপ আর খরগোশের গল্প বুঝতে সামারি পেরেছি, ঠিক আর আছে। কচ্ছপ আর গল্পের হচ্ছে থিমেটিক আইডিয়া দুটো আলাদা জিনিস, ঠিক আছে? তো সামারি মানে হচ্ছে সংক্ষেপে দেওয়া গল্পটা, কিন্তু তার ভিতরে তোমার কিছু কমেন্ট টমেন্ট থাকবে, ঠিক আছে? এখানে কোনো টোন ফোন বুঝতে এনে এগুলো পেরেছি দিয়ে স্যার, আমার কোশ্চেন ওইটাই ছিল, যেমন আমাকে কি পুরো কবিতার সামারিটা লিখতে হবে নাকি যতটুকু প্যাসেজ দেওয়া থাকবে ঠিক ততটুকু সামারি লিখতে হবে? তোমার তো তো প্রশ্নে বলাই এখন হয়েছে, ক্লিয়ার হয়েছে হ্যাঁ, একটু। প্রশ্নে তো বলাই হয়েছে হ্যাঁ, ওই হ্যাঁ। গিভেন, তাই তো, প্যাসেজ বা গিভেন পোয়েম ওইটুকুর উপরেই, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, এমনও আছে যে কোন ওকে, কবিতা ওকে, দিয়েছে ঠিক তুমি আছে। কবিতার নাম আচ্ছা, জানো স্যার। না, কবির নাম জানো না, অনেক সময় হয় কি কবিতার নাম জানি না, কবির নাম জানি না, তাও কি তুমি আনবা? আনার দরকার নেই তো। তুমি হয়তো দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয় এরকম। কমন পড়েছে বলে তুমি জানছো যে এটা পিয়ানো দিয়েছে বা এটা প্যাট্রিয়ট দিয়েছে, কিন্তু যদি আনকমন কবিতা হয় তখন তুমি কেমন করে জানবা যে ওটার নাম কি বা কোন রাইটারের এটা, ওটা যদি উল্লেখ না বুঝতে থাকে? পেরেছি। হ্যাঁ, তাহলে তুমি ওখানে রাইটার আচ্ছা, দিবা ঠিক আছে। বা পোয়েট দিবা বা স্পিকার যতটুকু দেয়া থাকবে অতটুকু তো লিখবো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার রাইম স্কিমের ক্ষেত্রেও কি যতটুকু দেয়া থাকবে অতটুকুই, মানে পয়েম যতটুকু দেয়া থাকবে অতটুকুর মধ্যে কি রাইম স্কিম লিখবো? হ্যাঁ, আবার তুমি কোত্থেকে নিয়ে আসবা বলো? তোমাকে যতটুকু দেওয়া আছে সব কিছু ততটুকুর উপরে করবা, রাইম স্কিম থেকে শুরু করে ওর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সামারি যা আছে সব কিছু ওইটুকুর উপরেই, তাই তো? স্ক্যানশন টেনশন যতটুকু এইটুকুর উপরেই। স্যার আমার একটা বিষয় জানা ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমার একটু আচ্ছা আগে ইয়া বলো, আলমগীর বলো। স্যার ক্ষেত্রে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে লিটারেসি সমাজের মধ্যে কিরকম চেঞ্জ আনে। তো এই প্রশ্নটা লেখার সময় আমি কি হচ্ছে প্রাসঙ্গিক মানে কোনো উদাহরণ কিংবা প্রাসঙ্গিক কোনো কিছু লিখতে পারবো, মানে প্যাসেজের বাইরে? ধরেন প্যাসেজে হচ্ছে খুব খুব অল্প সংখ্যক মানে ডাটাই দিয়ে থাকে, সেক্ষেত্রে কি মানে বাইরের কোনো কিছু ইনপুট হয়ে যাবে? তোমার বাইরের কোনো কিছুই আনার দরকার নেই, তোমার প্যাসেজেই যা আছে সেটার উপরেই তুমি মতামত দিবা, কমেন্ট করবা, ওই কথাটাই ঘুরিয়ে ফিরে বলবা, ঠিক আছে তো? হ্যাঁ, তোমার বাইরে থেকে উদাহরণ নিয়ে আসা মানে তুমি কেন বড় করতে চাইবা অযথাই? তোমাকে একটা কোশ্চেন করা না স্যার হয়েছে। হচ্ছে হ্যাঁ প্রশ্নতে স্যার খুব অল্প সংখ্যক মানে ডাটাই দিয়ে থাকে, মানে এটাই মানে কোনো ওই ডাটাটাকে ঘুরিয়ে ফিরিয়ে তুমি কতটুকু এক্সপ্লেন করতে পারো সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে? মানে ওই থিমের উপরে ভিত্তি করে তুমি কথা লিখবা, তোমার থিমেটিক যে ব্যাপারগুলো আছে তার উপর ভিত্তি করে তুমি কমেন্ট করবা, ঠিক আছে? আমার পার্সোনাল অপিনিয়নটাই ইয়ে করতে পারবো আর কি, মানে হ্যাঁ প্রশ্নের হ্যাঁ, সাথে ওই তো বললাম ইয়ে যে করে। প্যাসেজটা পড়ে তোমার পার্সোনাল অপিনিয়ন আসবে, কিন্তু বাইরে থেকে এক্সাম্পল নিয়ে এসে তুমি বড় করবা, ওটার দরকার নেই। ওখানে যা আছে সেগুলো দিয়েই তুমি লিখবা, ঠিক আছে? হ্যাঁ আমি তো কিছু কোশ্চেন আনসার দিয়েছি মডেল হিসাবে, দেখবা যে আমি একটা তো পোস্ট করেছি, তাই না? যে একটা পরীক্ষা নিয়েছিলাম আমি আমার এক্সাম ব্যাচে, তার প্রশ্ন উত্তর আমি দিয়েছি। এর ক্ষেত্রে যদি বলি তার এর ক্ষেত্রে উত্তরগুলো তো হচ্ছে প্রশ্ন মানে প্রশ্নের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে মানে উত্তরগুলো কি হচ্ছে জাস্ট ওয়ার্ডগুলো মডিফাই করে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, পার্ট এর জন্য একটু মডিফাই করে দিয়ে দিবা, ওইটাই। মানে ওয়ার্ডটা মডিফাই করলে হবে নাকি পুরো সেন্টেন্স মানে ইয়ে করব? যেটা করো তুমি, সেন্টেন্স হোক ওয়ার্ড হোক, একটু মডিফাই করে উত্তরটা দিয়ে দিবা। হ্যাঁ, যে হয়তো কমপ্লেক্স আছে তুমি ওটাকে সিম্পল করে দিলা, বা হচ্ছে সিম্পল আছে তুমি একটু কমপ্লেক্স করে দিলা, মানে জানি একদম হুবহু কপি পেস্ট না, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? কপি পেস্ট হ্যাঁ, কপি পেস্ট বুঝতে না পারি যে আপনি স্যার ওই ফেসবুকে একটা গিয়া দিয়েছেন প্রশ্ন দিয়েছেন, ওখানে একটা প্রশ্ন হচ্ছে মানে মানে ওই ইয়াটা কোন দেশে জন্মগ্রহণ করছে, ওটা কিন্তু প্রশ্ন দিয়ে আছে ইংল্যান্ডে, তো ওটা তো হুবহু হয়ে যাচ্ছে, মানে এটা যদি বলি এখন তোমার জন্ম হয়েছে ইংল্যান্ডে, তুমি এখন কি করবা? ইংল্যান্ড ছাড়া আমেরিকা দিতে পারবা? ইংল্যান্ড হয়ে গেল, এটা থেকে তোর কোনো সমস্যা নাই, যেখানে তুমি পারতেছো না। হ্যাঁ, যেমন হি ওয়াজ বর্ন, হুবহু দিলে কি সমস্যা? হ্যাঁ বলো। বলছি হুবহু দিলে কি মার্ক দেবে না? সেটা এখন তোমার এক্সামিনারের উপর ডিপেন্ড করছে, বুঝতে পারছো? এক্সামিনার একদম পুরো স্বাধীন, এখানে এক্সামিনার পুরো স্বাধীন তার মতো করে মার্ক দিতে, কারণ এটা নিয়ে কেউ কথা, তুমি একমাত্র যাচাই করার আগ পর্যন্ত, তুমি হয়তো দেখা যাচ্ছে রিচেক দিয়েছো, রিচেকের আগ পর্যন্ত একজন এক্সামিনার যে মার্ক দিয়েছে তাতেই সে পুরো স্বাধীন, ঠিক আছে? রিচেক দিলে পারে খাতা দেখা হয় কিনা এখন জানি না, আগে শুধুমাত্র মার্ক গণে টনে ইয়া করা হতো, বুঝতে পেরেছ?
স্যার পূর্ণ মূল্যায়নের ব্যবস্থা হয়েছে। একজন বলো, হ্যাঁ নাইম বলো। এখন ন্যাশনাল থেকে নাকি পূর্ণ মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এখন এই সিস্টেমটা করা হয়েছে যে আবার নতুন করে খাতাটা দেখতে হবে। হ্যাঁ, আরেকটা নিউজ পেলাম, সেটা হচ্ছে এখন থেকে নাকি এক্সামের খাতা দুইটা পরীক্ষকের গড় নাম্বার হিসাব করে দেওয়া হবে। এখন সেটা তোমার খাতায় যদি তুমি যে পরীক্ষাটা দিয়েছো ওই পরীক্ষায় কি দুটা ইয়া আছে, জায়গা আছে, দুইজন লেখক মানে এক্সামিনারের দেওয়ার নাম্বার দেওয়ার ওএমআরে দুটা জায়গা আছে? আমি তো এখনো পরীক্ষা দেইনি স্যার, আমার ইমপ্রুভমেন্ট আছে রিডিং স্কিল। হ্যাঁ, তাহলে যারা দিয়েছো তারা বুঝতে পারবা যে ওখানে তিনটা ব্যাপার থাকে, একটা তোমার অংশ, একজন পরীক্ষকের অংশ, পরীক্ষকের আবার একটা নাম্বার অংশ, মোট তিনটা ভাগ থাকে। এখন যদি ওখানে চারটা ভাগ থাকে ভালো, কিন্তু যদি একটা ভাগই থাকে একটা একটা করে, তাহলে মনে করো একবারই হবে, কারণ ওখানে তো একজন আর একজনকে তো মার্ক দিতে হবে, সেই মার্কটা তো আবার তুলতে হবে। সেই সিস্টেম না থাকলে তোমার আবার ডাবল করে দেখবে কেমন করে? সব সিস্টেম রেডি না করে তাহলে হচ্ছে না, তোমার সিস্টেমটা পরিবর্তন করতে হবে। তো তাহলে খাতা চেঞ্জ করতে হবে, খাতার ওএমআর চেঞ্জ করতে হবে। হ্যাঁ জি স্যার, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, রাইম স্কিমের ক্ষেত্রে কি কবিতার লাইনগুলো তুলে তারপর কি বর্ণনা দিব নাকি শুধু বর্ণনাটাই দিব? কবিতার লাইন তোলার দরকার নেই, বর্ণনা করে যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডের রাইম হচ্ছে সেই রাইমগুলো দিবা, যে ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড এরকম করে বর্ণনা করে দিবা। কবিতার লাইন তুলতে গেলে তাহলে সবই তুলতে হবে, পুরো কবিতাটাই তুলতে হবে তাহলে, তাই না? স্যার স্যার সব কবিতার সব লাইন না তুলে একটা লাইনের তুলে দিয়ে পুরোটার ব্যাখ্যা করা যাবে না? সেটা তুমি করতে পারো, সেটা সমস্যা। তোমার ব্যাখ্যা তুমি যেভাবে করো, তুমি বুঝিয়ে দিতে পারছো কিনা আমাকে যে তুমি বুঝেছো রাইম স্কিমটা কি, বা এই কবিতার রাইম স্কিম তুমি বার করছো। স্যার রাইম স্কিমের মধ্যে কি থিম দেব? থিম দেয়া লাগবে রাইম স্কিমের মধ্যে? তোমার চেয়েছে রাইম স্কিম, তুমি আবার থিম আলোচনা করবে কেন? থিমের জন্য তো আলাদা কোশ্চেন থাকেই। তুমি শুধু বলবা, হ্যাঁ তুমি এখন এই কথাটা বলতে পারো যে রাইম স্কিমটা থিমের সাথে হয়তো এরকম যদি তুমি আলোচনা নিয়ে আসো যে রাইম স্কিমটা এই থিমকে রিপ্রেজেন্ট করতে হেল্প করেছে, তখন তুমি ওটা একটু দিয়ে যে থিমটা এই আর রাইম স্কিমটা এই, অতএব রাইম স্কিমটা আমাদের থিমটাকে রিপ্রেজেন্ট করতে সহায়তা করেছে, এরকম যদি হয় তখন তুমি ওটা দিতে পারো একটু, কিন্তু তোমার ফোকাসটা হবে রাইম স্কিম। আরেকটা প্রশ্ন ছিল স্যার, অথর্স পজিশনেও কি থিম দেওয়া লাগবে? অথর্স এই যে কথাগুলো, এই কথাগুলো তোমার লেখার উপর ডিপেন্ড করবে তুমি দিবা কি দিবা না। তুমি যখন ডিসকাশন করবা তখন ডিসকাশনের সাথে মিল রেখে তুমি ওটা দিতে পারো, অথবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো তুমি আলোচনাটা কিভাবে করতেছো? হ্যাঁ, যেটা আলোচনা করবে তোমার। হ্যাঁ বলো। স্যার আমাদের কেমের বাড়ি যে বইটা আছে সেখানে অনেক প্রশ্ন এরকম চায় যে মুড বর্ণনা করো, টোন বর্ণনা করো, বা যে কোনো প্রশ্ন খুবই মানে বেসিক জিনিস আছে কিন্তু খুবই ছোট করে লেখা, মানে খুবই সংক্ষিপ্ত ভাবে লেখা। ওটা খাতায় লিখলে হয়তো সর্বোচ্চ 1 পেজ অথবা 1 পেজ অথবা সর্বোচ্চ 1.5 পেজ হবে। তো ওইটা যদি আমি লিখি, মানে ওইখানে মূল বিষয়টা আছে কিন্তু ছোট আকারে, মানে ডেসক্রিপটিভ আকারে না, তো ওইখানে কি মার্কসটা পুরো পাবো যদি ওরকম লিখি? তুমি ওর থেকে আর কি লিখবা, আর কি বেশি লিখবা? মনে করো টোন চেয়েছে, আর কি লিখতে পারো ওখানে তুমি? এখন তোমাকে বাড়াতে হলে ওই বিভিন্ন দেখবা যে বিভিন্ন ফেসবুকে দিচ্ছে যে টোনের সংজ্ঞা কি, টোন কাকে বলে, এগুলো দিয়ে তোমাকে বাড়াতে হবে। তাছাড়া তুমি ওখানে কি বাড়াবা বলো? তুমি যখন একটা কবিতা আনকমন পাবা, আমরা তো পড়বো মোটামুটি আনকমন অনুসারে, যে কবিতাটা তোমার কাছে আনকমন, তাহলে তুমি কি কবিতা পড়ার মানে পাওয়ার সাথে সাথে লেখা শুরু করতে পারবা, নাকি তোমাকে আধা ঘন্টা ধরে কবিতাটাকে পড়তে হবে বিভিন্ন বিষয়গুলো ফাইন্ড আউট করার জন্য? বলো তো কোনটা? হ্যাঁ, আমি একটা প্রশ্ন নিয়ে কথা বলছি, সেটা আগে ভাবো যে কবিতাটা আনকমন এসেছে, তুমি কি প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করতে পারবা? তাহলে কমপক্ষে তোমাকে আধা ঘন্টা 45 মিনিট, তাহলে 50 মার্ক, মানে তুমি সেখানে 2.5 ঘন্টা ব্যয় করবা। 2.5 ঘন্টার মধ্যে তোমাকে কমপক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট শুধু কবিতাটা পড়তে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে কবিতাটা পড়তে হবে, রাইম স্কিমের জন্য পড়তে হবে, থিমেটিক আইডিয়ার জন্য পড়তে হবে, তারপর হচ্ছে তোমার সামারির জন্য পড়তে হবে, তারপর হচ্ছে তোমার ওদিকে যে আরও টোন মুড বার করার জন্য পড়তে হবে। তাহলে প্রত্যেকবার তোমাকে পড়তে হবে, এবং পড়তে পড়তে তুমি বুঝতে পারবা যে তোমার পড়াটার থেকে, লেখার থেকে পড়াটার গুরুত্বটা অনেকখানি বেশি, রিডিং স্কিলসে পড়ার গুরুত্বটা বেশি। এইটা যেন আমাদের স্টুডেন্টদের আমরা বোঝাতেই পারিনি এখনও। ঠিক আছে, তো যে রিডিং স্কিলস মানে হচ্ছে পড়ার গুরুত্ব বেশি, তুমি কম্প্রিহেন্ড আগে করো, তারপর তুমি উত্তর দাও।
উত্তর তুমি তুমি আধা ঘন্টা ধরে ভাববা, আমাদের লিখবা হচ্ছে হচ্ছে 10 মিনিট, তোমার লেখা হচ্ছে 10 মিনিট, কিন্তু আমাদের একটা ভাবনা হচ্ছে। ধারণা কি, হ্যাঁ বলো। আমাদের একটা ধারণা কি, যারা হচ্ছে মানে বিগত সালে এক্সাম দেয় তারা এসে বলে যে হচ্ছে ওই এতটুকু অল্প লিখলে তো স্যারেরা মার্ক দেবে না, স্যার তো পাতা গুনে মার্ক দেয়। এই ধারণা থেকে আমাদের মানে এই মানে মনের মধ্যে এটাই ধারণা সৃষ্টি হয় যে আমরা মানে যত বেশি লিখবো তত মার্ক দিবে, এতে আবল তাবল হোক বা যেটা করে সেটা হোক। হ্যাঁ এটা তো হচ্ছে। তাহলে কতজন ভালো রেজাল্ট করতেছে একটু ভালো তো এবার বলো আমাকে, কতজন ভালো রেজাল্ট করতেছে? আমরা তো খাতা দেখি। তখনই আমাদের হচ্ছে যেমন আপনার কেএম বাড়ির বইয়ে শর্ট করে সব কোশ্চেনেরই প্রায় অ্যান্সার দেওয়া আছে, তখন আমরা লিখতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের লেখা হয়তো বা কারো ছোট, দেখা যাচ্ছে যে এক পৃষ্ঠাও হয় না। তখন আমরা মনে মনে ভাবি যে হচ্ছে হয়তো স্যারেরা মার্ক দেবে না, তারপর কতটুকু লেখার পর আমরা আবল তাবল সেটা দেখে দেখার পর হাত ভর্তি হই। এটাই হচ্ছে আমাদের মানে মূল সমস্যাটা এই বলি। যাচ্ছে। আমার দেখা মতো, আমরা তো খাতা দেখছি, আমরা তো স্টুডেন্ট পড়াচ্ছি, ঠিক আছে? তো অনেকের গোছানো সুন্দর হাতের লেখা, 2.5 পেজ লিখেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে, আর আরেকজন ওইটাই 5 পেজ লিখবে, ফেলও করে গেছে অনেকে, ঠিক আছে? তো এখন কে কাকে কি বোঝাবে বলো? এটা তো বোঝানোর বিষয় না, আমরা তো বলতেছি। এবং আমার দেখা মতে আমি তো পড়াচ্ছি। বলো। স্যার পার্ট বি তে যে প্যাসেজ আসবে ওই প্যাসেজে প্রশ্নটা 5টা লেখা লাগবে 4 মার্ক করে। প্যাসেজের মধ্যে থেকে যদি আমি প্রশ্ন লিখি শর্ট করে তাহলে কি 4 পাওয়া যাবে না? নিজের ধারণা অনুযায়ী মানে প্যাসেজটা পড়ে বুঝে বুঝে লিখতে হবে। তুমি যদি কপি পেস্ট করলে তো মার্ক বেশি পাবা না। তোমাকে অবশ্যই বই থেকে তথ্য নিয়ে নিজস্বতা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তথ্য বইয়ে থাকবে, বইয়ের ভিতর থেকে তথ্য নিয়ে তুমি তোমার মতো করে লিখবা। এটা তোর সরাসরি যদি তুমি কপি পেস্ট করো তাহলে মার্ক কমে যাবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে কপি পেস্ট করলে যদি মার্ক কি একবারে দেবে না, না হচ্ছে 2 1 বা 3 এরকম দিতেও পারে? এখন যদি 4 এর ভিতরে তুমি 3 পাও তাহলে কি হলো? 4 এর ভিতর 3 পাওয়া মানে বুঝো সে কে পাবে? হ্যাঁ, তুমি যদি 1 পাইতে চাও তাহলে কপি পেস্ট করো, সমস্যা নাই। কপি পেস্ট করলে স্যার 1 ছাড়া দেবে না, তাই তো স্যার? কপি পেস্ট করলে তোমার তো নিজস্বতা নেই, তোমার তো ওখানে পড়ে লিখতেই বলা হয়েছে। তুমি কপি পেস্ট করে তো 2 লাইনের বেশি লিখতে পারবে না ওখান থেকে। কপি পেস্ট করে একটা প্রশ্নের উত্তর তুমি প্যাসেজ থেকে যা পাবা তার 2 লাইনের বেশি হবে না মনে হয়। এখন যদি তুমি মনে করো আগে পিছে যা আছে তুলে দিব, অনেকে করে কি প্রশ্ন উত্তর যতটুকু আছে তার আগে পিছে ধরে তুলে দেয়, ঠিক আছে? তো দিয়ে বিশাল করে লেখে, 1-এর বেশি তো দেওয়া সম্ভব না। এই যে গতবারও খাতা দেখছিলাম, অনেকে দেখাচ্ছে পেজের পর পেজ কিন্তু ফেল করে গেছে, অনেকে ছোট করে ভালো করে লিখছে, ভালো নাম্বার এসেছে। তা সেটা আসলে একজন টিচার হিসাবে বলতেছি, কোনো বড় ভাই ছোট ভাই হিসাবে না। এখন বাকিটা বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। এখন হতেও পারে যে কিছু তো এক্সেপশনাল কেস থাকতেই পারে যে বেশি করে লিখে সে একটা নাম্বার পেয়ে গেছে, সে কোনোভাবে হয়তো পেয়েছে, তাই না? যেগুলো এখন তো কিছু বলা যাচ্ছে না। ওই জন্য জেনারেল যে ঘটনাটা, যেটা আমরা আমাদের কলেজে দেখতেছি, আমার প্রাইভেটও পড়াই, কারা ভালো করে কারা মন্দ করে সেটাও তো আমরা খেয়াল করি, তাই না? এবং তাদের যেহেতু এক্সাম নিচ্ছি তখন তো সেটা বুঝতে পারতেছি যে এরা ভালো করেছে, তাদের লেখাটা এরকম ছিল, অতএব সে কি আবল তাবল লিখছিল না ভালো লিখছিল, কে আবল তাবল লিখছিল সে কেমন মার্ক পেয়েছে, এগুলো তো আমাদের নলেজে আসে। অতএব আমাদের হচ্ছে পুরো 15 বছরের অভিজ্ঞতা, তাই না? এই বিষয়টাকে পুরোটা রিসার্চ করেই বা জেনেই প্র্যাকটিক্যালি আমি তোমাকে মতামত দিচ্ছি। এটা আমার মন গড়ার কথাও না, আমি যা বলি বই থেকে বলতেছি এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে? তো এখন বাকিটা এখন তোমরা কিভাবে ইনফ্লুয়েন্সড হবা না হবা সেটা তোমাদের নিজস্ব ব্যাপার পুরোটা। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার পার্ট সির মধ্যে মাঝে মধ্যে প্রশ্ন থেকে কনফিউজড হয়ে যায়, যেমন রাইট হোয়াট ইজ দ্য টোন অফ দিস পোয়েম, এখানে টোনের কথা বলছে, কিন্তু যদি বলো পয়েটস অ্যাটিটিউড, পয়েটস পজিশন, অথার্স পজিশন, সবগুলো স্যার টোন বোঝাচ্ছে না? না, টোন তো আলাদা জিনিস, অ্যাটিটিউড আলাদা জিনিস, টোন আলাদা জিনিস, পজিশন আলাদা জিনিস, ঠিক আছে? তো এগুলো তো জেনেরিক ফর্ম আলাদা। হ্যাঁ, জেনেরিক ফর্ম আলাদা জিনিস, সবই তো আলাদা জিনিস। আলোচনাটা হয়তো ওই কবিতার উপরে ডিপেন্ড করে হবে, কিন্তু মেইন দেখা যাচ্ছে অনেকে করছে কি যাই আসুক সামারি তুলে রাখছে, যাই আসুক সামারি তুলে রাখছে। তুমি ওটা প্রশ্নটা বুঝতে, কিন্তু বিষয়টা বুঝাতেন ভালো হতো। তো তোমাকে তো মডিফাই করতে হবে না, তুমি যে প্রশ্নটা লিখছো সেই অনুসারে মডিফাই করতে হবে না, বলো? তুমি যখন টোন বলবা তখনও তো একই জিনিস দিবা, কিন্তু টোনের সাথে ডিসকাশন করবা। তুমি যখন অ্যাটিটিউড দিবা তখন অ্যাটিটিউডই দিবা, কিন্তু তার সাথে ডিসকাশনটা যেন ওই অ্যাটিটিউডের সাথে আলোচনায় আসে। কিন্তু অনেকে শুধু লিখছে অ্যাটিটিউডেই দিয়ে সামারি তুলতেছে, টোন এই দিয়ে সামারি তুলতেছে, কিন্তু ওর সাথে তুমি কমিউনিকেট করছো না। তুমি তোমার কোনো সেন্টেন্স দিয়ে তুমি মিলাচ্ছ না যে কেন এই টোনটা এরকম হলো, জাস্ট সামারি তুলে লিখে শেষে আবার বলতেছো টোন এই। আমি তো দেখতেছি খাতায় যে আমাদের অনেক স্টুডেন্ট এই কাজটা করেছে, আমি তো তাদেরকে কমেন্ট করেছি যে 0 দিয়েছি অনেককে, আমি কোনো নাম্বারই দিতে পারিনি, লিখছে সে 2 পেজ,
কিন্তু তার প্রশ্নের সাথে তার উত্তরের কোনো সামঞ্জস্যতা নেই। হ্যাঁ, ওই প্যাসেজের সামারি আছে কিন্তু ওটা নেই, ওটা পড়াই দিতে পারলে ভালো হতো, যে 2-1টা কোশ্চেন যদি আমি দেখাতে পারতাম উত্তর, কিন্তু সে সময়টা নেই, আর এত সময় নষ্ট করা যাবেও না তোমাদের, বরং পড়তে থাকো। আর স্যার মনে করেন স্যার, যেমন আমাদের ইট ওয়াজ প্যাট্রিয়ট আসছে, এখন আমি যদি পয়েন্টস অ্যাটিটিউডের মধ্যে যদি বলি, মানে দাম টোন ইজ শিফটিং, এখানে মনে করেন প্রথমে ও ছিল হোপ হোপ পরে গিয়ে আশাবাদী হয়ে যাচ্ছে, অপটিমিস্টিক, প্রথমে থাকতেছে মানে পরে মেলানকলিক হয়ে যাচ্ছে আর কি, মানে ওইটা ওইভাবে যদি বলে বুঝাই বলি এটা পয়েন্টস অ্যাটিটিউডে লেখা যাবে? অবশ্যই অবশ্যই, এটাই তো বলছি আমি এতক্ষণ ধরে, তুমি এভাবে তো লিখবা, ঠিক আছে না? আমি তোমাদের একটা মানে কি বলবো এখন এই জায়গায়, যেমন স্যার ও লাস্টের লাইনে গিয়ে বলতেছে দাস আই এন্টার্ড এন্ড দাস আই গো, এখানে ওইগুলোর মধ্যে গডের প্রতি অপটিমিস্টিক, সে ওদের থেকে পায় নাই, জনগণ থেকে পায় নাই, সে গড থেকে পাবে। প্রথমে বলতেছে ইট ওয়াজ রোজেস অল দা ওয়ে উইথ মার্টার, মানে প্রথমে বলতেছে ওর স্টেজটা ফুলের মধ্যে ভরে গেছে, প্রথমে জনগণের প্রতি ছিল, পরে চেঞ্জ হয়ে গেছে, ওইগুলো বুঝাই বললে তো পয়েন্ট হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, তোমাদের ধরো আমি একটা প্রশ্ন পড়ায় শোনাচ্ছি, ঠিক আছে তো? জি স্যার। দাঁড়াও, মেসেঞ্জার থেকে এখানে তোমরা বলবা যে এখানে কি এসেছে, এটার উত্তর আদৌ কত মার্ক তুমি পাবা, এটা দিয়ে আমি আজকে শেষ করব, বেশি করব না স্যার। ইমপ্রুভমেন্ট দিতে হচ্ছে স্যার, ডিজল আসছে লেখো। ফ্রাইডে এটা, আচ্ছা মনে করো এখানে কিছু উত্তর আছে, হ্যাঁ সরি এটা না, আমি একটু পয়েমের দেখি, তাই তো? এই যে আমি এদিকে লিখছি যে এইভাবে সবাই লিখছে, এটা কেমন করে হয়, আমি এইটা তোমাদের একটু পড়ে শোনাই। দেখো এখানে বলা হয়েছে যে ওই যে একটা লুসি পয়েম আছে না ওইটার, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। সেটা, তাই তো? কবিতাটা কি ছিল? শি ডুয়েলড অ্যামং দ্য আনটোল্ড ওয়েস, হ্যাঁ সেই কবিতাটা বলা হচ্ছে এটা লিরিক, তাই এটা লিরিক বর্ণনা করতে হবে, ঠিক আছে তো? শুধু সে লিখছে কি দেখো, দ্য পোয়েম ইজ শর্ট লিরিক, দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ গার্ল নেম লুসি, she lives beside the springs of Dove, the poem is emotional, the poet laments a personal death in the poem, the poet expresses his personal experience in the poem, the poet একটু মিউট রাখো, হ্যাঁ মিউট রাখো, কারো একটু মিউট রাখতে হবে, কারো মানে আনমিউট করা আছে। আচ্ছা তো এবার একটু শোনো, এটা একটু শোনো, শুনে বুঝতে পারবা যে কি অবস্থা। এবার বলছে দ্য পোয়েট স্টার্টেড পোয়েম উইথ আ গার্ল নেম লুসি, শি ওয়াজ আ মেড অ্যান্ড লিভস বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব। রিপিট হলো কিনা কথা? রিপিট হয়েছে না এই জায়গায়? এখানেও যা লিখছে এখানেও কি তাই আসছে না? রিপিট হয়েছে তো নাকি? জি স্যার। এবার শি হ্যাজ আ হিডেন বিউটি দ্যাট অনলি পোয়েট নোজ, শি ইজ আননোন টু পিপল, ঠিক আছে তো? তারপর নো ওয়ান গোজ থ্রু হার ওয়ে, শি ইজ আনম্যারিড অ্যান্ড লনলি। তারপর হচ্ছে ভেরি ফিউ, আমাদের খেয়াল করতে হবে সে কিন্তু লিখতেছে এটা লিরিক হিসাবে। তারপর হচ্ছে পিপল নোজ অ্যান্ড লাভ হার, নো ওয়ান এভার অ্যাপ্রিসিয়েট হার বিউটি, বাট দ্য পোয়েট নোজ হার হিডেন বিউটি, দেন পোয়েট কম্পেয়ার হার উইথ থিংস। লুসি রিমেন্স আননোন টু পিপল অ্যান্ড লিভড আ লনলি লাইফ ইন দ্য স্প্রিংস অফ ডাব। শি ডাইড আ নর্মাল ডেথ, বাট হার ডেথ has no effect on the people. The poet shows his personal grief for Lucy. The poet was greatly affected her death, that shows the poet's sorrow over the simple girl named Lucy. সে তো 2 পেজ লিখছে, এর ভিতরে লিরিকের কোনো আছে, বৈশিষ্ট্য আছে এখানে? বলো না স্যার। বলো এখানে লিরিকের কোনো বৈশিষ্ট্য আছে কিনা? তাহলে এখানে আমি কত মার্ক দিব এবার তোমরা বলো, কত দেব 10-এর ভিতর? আদৌ কোনো মার্ক হবে কি এই জায়গায়? স্যার উনি তো সব লাইনে দা পোয়েট বলে গেছে। দা পোয়েম তো আছেই, শুধু এই জায়গায় লিখেছে দা পোয়েম ইজ শর্ট লিরিক, তারপরে লিরিকের যে ফিচারগুলো আছে সেই কোনো ফিচার আসেনি, জাস্ট সামারিটা লিখে রাখছে। এইভাবে তোমরা করবা কি, প্রত্যেকটা কোশ্চেন আনসারে একই সামারি তুলে দেবে, শুধু লিখবা যে দ্য টোন ইজ মিলানকলিক দিয়ে সামারি, দ্য সাবজেক্ট এটা হচ্ছে কি দ্য পোয়েটস পজিশন ইজ সাবজেক্টিভ দিয়ে সামারি। তাহলে কত মার্ক পাবা বলো? আদৌ পাস করবা?
তাহলে এত স্যার বড় মেলানকোলিক কোন লাইন উনি মেলানকোলিক বলছে এগুলো তুলে দিতে হবে না স্যার কোন ওয়ার্ড দিয়ে। এবার মনে করো এই পয়েমটাই যদি কেউ এক পেজে লিখতো, দিয়ে যদি শুধু ফিচারগুলো লিখতো, তাহলে কি সে মার্ক পাইতো না এই 2 পেজ না লিখে? জি স্যার। হ্যাঁ, যে এইটুকুর ভিতরে আমি ফিচারগুলো দিলাম, যে এটা একটা শর্ট পয়েম, ইট হ্যাজ দ্য মিউজিক্যালিটি, তাই তো, পার্সোনাল ইমোশন, এই যে তারপর লুসিড ল্যাঙ্গুয়েজ, এইরকম যদি তুমি এইটুকুর ভিতরে দিয়ে দিতা, তাও তো তুমি মনে হয় 50% মার্ক পাইতা, 4-5 পাইতা। কিন্তু এই অবস্থায় তুমি তো 1-2ও দেওয়ার মতো এটা কিন্তু লেখা হয়নি। ঠিক আছে, বুঝেছি স্যার, বুঝছি স্যার। জেনারিক ফর্মটা কি বুঝাচ্ছে স্যার এখানে? জেনারিক ফর্ম মানে লিরিক, এটা তার লিরিককে, তোমার লিরিকের সংজ্ঞা বুঝতে হবে, এই লিরিকের ফিচারগুলো বলতে হবে সেটা। সাবজেক্টিভ না অবজেক্টিভ এগুলো স্যার? লিরিক মানে কি জেনারিক ফর্ম মানে সাবজেক্টিভ অবজেক্টিভ? হ্যাঁ, না 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 না, সাবজেক্টিভ অবজেক্টিভ ওটা তো অথরস পজিশন। অথরস পজিশন, এটা হচ্ছে কি জেনারিক ফর্ম মানে হচ্ছে এটা সনেট না লিরিক না ড্রামাটিক মনোলগ না কি এলিজি, এই সব ওদের ফিচারগুলো কোন প্রকারের কবিতা সেটা বলতে হবে। কোন কবিতা মানে কি ধরনের কবিতা সেটা তোমাকে ফিচারে তুলে ধরতে হবে। তোমাকে সামারি চাওয়া হয়নি এই জায়গায় যে কবিতাতে কি বলা হয়েছে, কবিতার স্ট্রাকচারাল ব্যাপারটা এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এর রাইম স্কিম আছে কেমন, হ্যাঁ, মিউজিক্যালিটি কেমন আছে, তাই তো। হ্যাঁ বলো স্যার। জেনারিক ফর্ম লেখার সময় হচ্ছে ধরেন হচ্ছে দা পোয়েম ইজ লিরিক, তারপর হচ্ছে মানে স্ট্রাকচারটা বললাম, ধরেন এখানে কয়টা স্ট্যান্ডার আছে, তারপর রাইম স্কিম, তারপর স্ক্যান মানে একটা লাইন স্ক্যান করে দেখলাম, এরকম ভাবে লিখলে হবে। হ্যাঁ, ওইরকম জেনারিক ফর্ম যদি জানতে চাই। তা সনেট হতে হলে কি কি লাগে? মনে করো একটা সনেট, তোমার সনেট প্রুফ করতে হবে। তা সনেটের সামারি দিলে হবে নাকি সনেট কাকে মানে সনেটের সংজ্ঞার ভিতরে যে 14টা লাইনের 14টা লাইন আছে, এটা শেক্সপিয়ারিয়ান সনেট, এই রাইম স্কিম আছে, দুইটা কাপলেট, এগুলো বলতে হবে তো। তোমার সামারি দরকার নেই। যদি সনেট না হয় লিরিক হয় তাহলে হচ্ছে মানে এখানে কয়টা স্ট্যান্ডার আছে, লিরিকের বৈশিষ্ট্য দিবা। হ্যাঁ হ্যাঁ। তারপরে ড্রামাটিক মনোলগ হলে ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য দিবে, যে সাইলেন্ট লিসেনার আছে, একজন স্পিকার আছে, তাই না? এরকম করে তোমাকে বর্ণনা করতে হবে, মানে ফোকাস পয়েন্টটা খেয়াল করতে হবে। হ্যাঁ স্যার, টু ড্যাফোডিল কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? আমি আর বলবো না, এটা তোমাদের এখন স্যার এটা সাবজেক্টিভ না, ফেয়ার ড্যাফোডিল উই উইভ টু সি, এখানে উই আছে, তো সাবজেক্টিভই হবে। তুমি লেখবা, লিখে বর্ণনা করে দিবা যেখানে কিভাবে কবি আছে কি নেই। মূল কথা হলো সাবজেক্টিভ কবি আছে কি নেই, এইটুকু ধরতে পারলেই হবে, আর কিছু দরকার নেই। এখন বাকিটা তুমি এখন কিভাবে করবা না করবা, কি বুঝেছো না বুঝেছো তোমাদের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, শেষ একটা স্যার কথা জানার ছিল, আমি আপনাদের সাজেশন আর কি। হ্যাঁ বলো। পার্ট এর ক্ষেত্রে ধরুন হচ্ছে প্রথমে কতগুলো প্রশ্ন আছে, তারপরে হচ্ছে পরে গিয়ে হচ্ছে কিছু ট্রান্সফরমেশন থাকে। তো সেই ক্ষেত্রে ধরুন হচ্ছে আমি কোন একটা ট্রান্সফরমেশন পাচ্ছি না, কিংবা আমি শিওর না এটা উত্তর হবে যে, সেই ক্ষেত্রে আমি কি ওই মানে এখান থেকে যে প্রথমে যে প্রশ্নগুলো আছে ওখান থেকে মানে পেসেজ থেকে ইয়ে করে লিখলে ওটা ভালো হবে, নাকি ওই মানে ট্রান্সফরমেশনটা লিখলে ভালো হবে? ওখানে তো হচ্ছে মানে 12টার মতো দেয়া থাকে। শোনো, তোমার চাওয়া হয়েছে সেন্টেন্সের ট্রান্সফরমেশন, তুমি প্যাসেজ থেকে আবার কি আনবা? আমি বুঝলাম না। তোমার চেয়েছে এটা অ্যাক্টিভ আছে, এটা বলিনি না, এটা বলি না। ধরুন হচ্ছে এই প্রশ্নটা আমি ট্রান্সফরমেশনটা মানে আনসার হবে যে আমি শিওর না, তো আমি কি এটা মানে এটা লিখবো নাকি হচ্ছে নাকি ওই সামনের দিক দিয়ে ওই মানে এগুলো লিখবো সেটা বলছি। তোমাকে যে কোনো 10টা লিখতে বলা হয়েছে, যে কোনো 10টা লিখতে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সেটা বলছি আর কি। হ্যাঁ, এখানে 3টা আছে, তুমি একটা লিখলা তাতে সমস্যা না। তোমাকে যে কোনো 10টা লিখতে বলা হয়েছে, তুমি যে কোনো 10টা লিখবা। ঠিক আছে, হ্যাঁ, বলা হয়নি যে ধরুন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হচ্ছে কিছু মানে একটু মানে ভুল হয়েছে, ধরুন হচ্ছে মানে সিঙ্গুলার জায়গায় প্লুরাল হচ্ছে এরকম, মানে সেক্ষেত্রে কি নাম্বার কাটা যাবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে? তোমার মনে করো ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, তুমি এখন লিটারেচার বানান ভুল করে, এর জন্য মার্ক কাটা যাবে না। কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তুমি দিয়েছো ইজ, তাহলে তো অবশ্যই মার্ক কাটা যাবে। তোমাকে তো জানতে চাওয়া হয়েছে যে তুমি প্যাসিভটা চেঞ্জ করতে পারো কিনা, তাই না? তুমি ইডি দাওনি, পাস্ট পার্টিসিপল করনি, তাহলে তোমার তো কাটা। তোমার যেটা আমি জানতে চাচ্ছি সেখানে তুমি ভুল করেছো। তোমার এখানে তুমি প্রোভাইড বানান ভুল করেছো, প্রোভাইডেড হবে, তুমি প্রোভাইড দিয়ে রাখছো, তাহলে তো ভুল হবে। কিন্তু অফেন বানানে মনে করো তোমার কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, ওটা নিয়ে তো সমস্যা না। তোমার যেখানে আমি চেঞ্জ করার জন্য ভাবছি, যেখানে তোমার আমি জানতে চাচ্ছি সেটাই তুমি ভুল করছো, তাহলে তুমি মার্ক পাবা? বলো। আচ্ছা স্যার, বুঝছি। হ্যাঁ, তোমার যেটা তোমার পরিবর্তনের মধ্যে নেই সেখানে তুমি 2-1টা বানান ভুল করো, তাতে সমস্যা না। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি তোমাকে, সেই জায়গায় তুমি যদি ভুল করো তাহলে তোমার ওটাই কাটা, তাই না? এখানে দেখো আমি একটা জিনিস দেখি, এই জায়গাতে বলা হয়েছে সেন্টেন্স লিখতে হবে না। দেখো, ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড ইন ইউর ওন সেন্টেন্স, কিন্তু অনেকে সেন্টেন্স লেখেইনি, জাস্ট কি করছে অ্যাডজেক্টিভ লিখে রেখে দিছে, কিন্তু সেন্টেন্স লেখেনি। তোমাকে তো বলা হচ্ছে সেন্টেন্স লিখতে হবে। অনেকে যা অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স লিখতে বলা হয়েছে, অথচ যে ওয়ার্ডটা দেওয়া আছে তাই দিয়ে সেন্টেন্স লিখে আসছে।
তোমাকে প্রশ্ন ভালো করে পড়তে হবে এগুলো। হ্যাঁ, এখানে কি বলছে, রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকারেজ। এনকারেজ সিনোনিমটার, এই এনকারেজ ওয়ার্ডের একটা সিনোনিম লিখতে হবে, অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য সিনোনিম। এবং এই সিনোনিম দিয়ে তোমাকে একটা সেন্টেন্স লিখতে হবে। তাহলে কোনটা দিয়ে লিখবা, এই এনকারেজ দিয়ে লিখবা নাকি যে ওয়ার্ডটা নতুন লিখেছো সেটা দিয়ে লিখবা সেন্টেন্স? নতুন ওয়ার্ড, যে ওয়ার্ডটা নতুন ওয়ার্ড, হ্যাঁ, এখানে তো বলা হয়েছে যে ওয়ার্ডটা নতুন ওয়ার্ড দিও। হ্যাঁ, মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য সিনোনিম, মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিম। কিন্তু অনেকে আছে কি এই যেটা দেওয়া আছে ওটা দিয়ে সেন্টেন্স লিখে রাখছে, তাহলে হবে বলো? তো প্রশ্নটা একটু পড়তে হবে। আর আরেকটা হচ্ছে মিনিং চাইলে অনেকে বাংলায় মিনিং লেখে, যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এমপ্যাথি অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড। এই মিনিংটা দিয়েই তোমাকে সেন্টেন্স লিখতে হবে, নতুন ওয়ার্ড যেটা সেটা না। আর মিনিং মানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম না, আর ইংলিশেই লিখতে হবে মিনিংটা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো। এখন জানি না তোমরা কতটুকু কি জানলা বা আমি কি জানাতে পেরেছি। তো কারণ অনেক প্রশ্ন, বিশেষ করে সাবজেক্টিভ অবজেক্টিভ আর কয় পেজ নিয়ে লিখতে হবে, এই প্রশ্ন আমি যে কতবার পেয়েছি সবার উত্তর দেওয়া এভাবে সম্ভব না। তার জন্য আমি ক্লাসটা নিলাম। এখন আশা করি তোমরা কিছু না কিছু বুঝেছো। এখন দয়া করে বেসিক জিনিসগুলো পড়ো, শুধু উপরে উপরে চামড়া বা হচ্ছে শ্বাস এগুলোর বিষয়টা না ভেবে। যেমন তুমি যখন একটা কবিতা যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে তুমি আরও কবিতা বুঝতে পারবে, কিন্তু তুমি না বুঝে যদি 10-12টা কবিতা পড়ে যাও, কমন না পেলে তুমি কিছুই পারবে না। হ্যাঁ, তো এই জন্য যেটা পড়বা সেটা ভালো করে বোঝো, কীভাবে আলোচনা করা হচ্ছে সেটা বোঝো। আর বইয়ে যে উত্তর আছে কম না, যথেষ্ট ভালো আছে, কিন্তু যদি তুমি এখন ওইটুকুই লিখতে পারো তাহলে কাজ হবে। আর যদি এরকম শুধু সামারি তুলে দাও তাহলে 3 পেজ 4 পেজ কেন, আরও বেশি পেজ লিখলেও তুমি ভালো মার্ক পাবা না। মনে থাকবে? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মনে হয় শেষ করি। হ্যাঁ বলো, আর কেউ বলতে চাচ্ছ? দিয়ে মোটামুটি অনেক রাত হয়েছে। জি স্যার, একটা কথা বলতে চাইছি। হ্যাঁ বলো। টোন, মোড আর হচ্ছে অ্যাটিটিউড, এইটা নিয়ে একটু ক্লিয়ারলি একটু ধারণা দিলে ভালো হইতো স্যার। দেখো, প্রথমটা হচ্ছে টোন, হচ্ছে কবি কিভাবে এই কথাগুলো বলছেন। তিনি কি খুশি হয়ে বলছেন নাকি দুঃখিত হয়ে বলছেন? মানে মনে করো তোমার সাথে আমি একটা কথা বলছি, হ্যাঁ, তোমার সাথে কথা বলতে গিয়ে তুমি আমার টোন ধরতে পারবে না যে আমি রেগে গেছি নাকি খুশি আছি তোমার প্রতি, ধরা যায় না? বলো তো। জি স্যার। মনে করো তোমাকে আমি বললাম, আরে বাবা তুমি তো ভালোই পড়াশোনা করতেছো, হ্যাঁ, পরীক্ষায় যে কি ডাব্বা মারবা সে তো আমি জানি। বলো তো টোনটা কি? হ্যাপি, প্রেজর দি? না স্যার, এটা আইরনিক। তো এটা কি আইরনিক? এটা আইরনিক। তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে কথা বলছি তোমার সাথে। এবার তোমার মুডটা কেমন হবে এটা বলো, মুডটা কেমন হয়ে যাবে, রিডারের মুডটা কেমন হবে এটা, যে শুনবে একটু স্যাড, তাই না? এইটা ব্যাপারটা থটফুল, হ্যাঁ সরো হবে। হ্যাঁ, এবার হচ্ছে অ্যাটিটিউড কি জিনিস, যে টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে কবি, সেইটার প্রতি তার অ্যাটিটিউডটা কেমন। এটা কি মানে কন্টেম্পলেটিভ অ্যাটিটিউড, মানে নিয়ে কি তিনি খুব ভাবছেন, তাই তো? এটার কি পজিটিভ অ্যাটিটিউড অথবা নেগেটিভ অ্যাটিটিউড, যেমন হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আর সামার্স ডে। এইখানে বিউটির প্রতি, মানে কবির যে বিলাভেড বা ফ্রেন্ড নিয়ে কথা বলছেন তার প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন, পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ অ্যাটিটিউড, হ্যাঁ। এবং সেক্ষেত্রে তিনি তাকে প্রেজ করছেন কিনা, তাই না? তাকে প্রেজ করছেন। তার মানে তুমি এখন ভাবো যে অ্যাটিটিউড মানে তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা কেমন, বা আমার প্রতি তোমার দৃষ্টি, এই যে আমি তোমার সাথে কথা বলছি এতে আমার প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন হয়েছে, অ্যাটিটিউডটা কেমন হলো আমার প্রতি, বলো। ভালো লাগলো অথবা খারাপ লাগলো? মনে হলো আমি খুব ধান্দাবাজ, অথবা আমি খুবই মানে রাগী, অথবা আমি খুবই অন্য। তাহলে তুমি আমার প্রতি কেমন দৃষ্টিভঙ্গি তৈরি করতেছো সেটা হচ্ছে মানে থিমেটিক আইডিয়াটার প্রতি পয়েন্টের অ্যাটিটিউডটা কেমন, থিমটা, এটাই কি অ্যাটিটিউড? এটা অ্যাটিটিউড, হ্যাঁ, ঠিক আছে। যে তোমার কোনভাবে কিভাবে তুলে ধরছো। যেমন হচ্ছে দেশপ্রেমের প্রতি, প্যাট্রিয়টিজম, তাই না? এই ঘটনাটার প্রতি প্যাট্রিয়টের অ্যাটিটিউডটা কেমন বলো। প্যাট্রিয়ট কবিতায় তিনি দেখিয়েছেন প্যাট্রিয়টিজমের ব্যাপারটা, এটাকে তিনি নেগেটিভলি তুলে ধরছেন না পজিটিভলি তুলে ধরছেন? পজিটিভ, কারণ আমরা অপটিমিস্টিক আইডিয়া, মানে তিনি প্যাট্রিয়টিজমটা হয়তো সবাই আমাকে গ্রহণ করবে না, আমাকে কেউ ভুল বুঝে রাজনৈতিক কারণেও আমাকে খারাপ করতে পারে, আমাকে জেলে দিতে পারে, আমাকে মারতে পারে, আমি দোষ করি নাই তারপরেও আমাকে কি করতে পারে, তাই বলে কি আমি দেশপ্রেম দেখাবো না বলো? হ্যাঁ, লোকজন আমাকে গ্রহণ না করতে পারে, তাহলে এই যে দৃষ্টিভঙ্গিটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন, জনগণটা কেমন ক্যাপ্রিশাস, কখন তারা ভালো বলে কখন তারা খারাপ বলে বুঝি না, এরকম করে তোমাকে অ্যাটিটিউডটা বর্ণনা করতে হবে।
ঠিক আছে? আর পয়েন্টস পজিশনটা কি? পয়েন্টস পজিশন হচ্ছে ওই যে পয়েন্ট কি, দেখো এই যে ঝগড়া করতেছি, মনে করো তুমি আর আমি ঝগড়া করতেছি, ঠিক আছে? তোমার আমার মধ্যে ঝগড়া হচ্ছে, এখন এখানে একজন ব্যক্তি আছে, সে হয় তোমার পর্যায়ে নিতে পারে, না হয় আমার পক্ষে নিতে পারে, আর নয় নিউট্রাল থাকতে পারে, ঠিক আছে? তার মানে ওই যে উইটনেস যে আমার সাথে দাঁড়িয়ে আছে, সে কোন পজিশন নিচ্ছে, তাই তো? যেমন হচ্ছে কি যে তুমি আমার টাকা চুরি করছো, এখন আমি তোমাকে দোষারোপ করতেছি, এখন তৃতীয় যে ব্যক্তি সে যদি তোমার পক্ষ নেয়, তার মানে কি টাকা চুরি হয়নি, আমি ভুল বলতেছি। যদি আমার পক্ষ নেয়, তার মানে কি টাকা চুরি হয়েছে, ঠিক আছে না? আর যদি সে মনে করো কারো পক্ষেই নিল না, নিউট্রাল থাকলো, হ্যাঁ, যে তিনি ওটাকে, যেমন হচ্ছে একটা জিনিস খেয়াল করো, ডেথ বি নট প্রাউড, তাই না? এই যে কবিতাটা আমরা পড়েছি, ডেথ বি নট প্রাউড, এটা পড়েছো সবাই? জি স্যার। ওই কবিতাটা যদি বলে রাখো, এইখানে এই কবিতাতে কবির পজিশনটা কি বলো? সাবজেক্টিভ। কিভাবে সাবজেক্টিভ বলো তো? সে মৃত্যুর জন্য অপেক্ষা করে না। মানে এখানে সাবজেক্টিভ কেন বলো? কারণ সাবজেক্টিভ কেন বলবো আমি? কারণ এখানে কবি নিজস্ব ফিলিং বর্ণনা করছে না ডেথ সম্পর্কে, বলো। জি, নিজস্ব ফিলিং তাহলে তোমাকে এটা বলতে হবে, তোমাকে আগে এটা কি লিরিক একটা পয়েম, তার লিরিক মানে সাবজেক্টিভ, পার্সোনাল থট তিনি বর্ণনা করছে, এবং পার্সোনাল স্ট্রং ফিলিংগুলো কীভাবে বর্ণনা করছেন সেটা তোমাকে দেখাতে হবে, তাই না? এবং সেই জিনিসটা তোমাকে বর্ণনা করতে হবে, এভাবে দেখাতে হবে যে কবি তাহলে এর ভিতরে আছে, তাই তো? ওই যে সাবজেক্টিভ মানে কি, হয় ওর ভিতরে আছে, অবজেক্টিভ মানে ওর ভিতরে নাই, ব্যাপারগুলো এরকম, হ্যাঁ? এবং দৃষ্টিভঙ্গিটা, অ্যাটিটিউডটা কেমন, ডেথের প্রতি অ্যাটিটিউডটা কেমন, পজিটিভ বলো। কবির অ্যাটিটিউডটা কেমন বলো তো মৃত্যুর প্রতি? যদি অ্যাটিটিউড বলা হয়, পয়েন্টস অ্যাটিটিউড, তাহলে কি 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 বলবো? হ্যাঁ, এগেইনস্ট, পজিটিভ না, ডেথের বিরুদ্ধে পজিটিভ, ডেথের পক্ষে আচ্ছা নেগেটিভ স্যার, নেগেটিভ মানে তিনি তার এগেইনস্টে যাচ্ছেন, তাই না? মৃত্যুকে তিনি কি বলছেন বলো? তিনি উইক বলতেছেন, তাই না? তার মানে ডেথকে তিনি ওইভাবে গ্রহণ করতে রাজি না, মানুষ যেভাবে শক্তিশালী বা এগুলো বলে মনে করে, অতএব তিনি তো এগেইনস্টে পজিশন নিয়েছেন, অ্যাটিটিউডটা তো নেগেটিভ। তো স্যার স্টপিং বাই উডস এর মধ্যে ম্যান মাইলস টু গো বিফোর আই স্লিপ, ওইখানে স্যার এটা পজিটিভ হবে না? হ্যাঁ, মানে কি বলবো, কিসের জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন বলো? এখানে তো জীবন নিয়েই কথা বলা হচ্ছে, তাই না? ওইটাই, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, তো অনেক কথা হলো এর ভিতরে। তার লাস্ট একটা কথা জানা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই পজিশন তো স্যার সাবজেক্টিভ না হয় অবজেক্টিভ, কোন একটা হয় যে না, মানে না, পজিশনের আরো ব্যাপার আছে, শুধু যে সাবজেক্টিভ অবজেক্টিভের মধ্যে ঢুকে থাকলে হবে না, ঠিক আছে? তো পয়েন্টস পজিশন অনেক ধরনের হয়, ঠিক আছে? তো হ্যাঁ, নিউট্রাল হতে পারে, তারপর হচ্ছে ইন ফেভার হতে পারে, বুঝতে পেরেছো? কোনো কিছুর পক্ষে, কোনো কিছুর বিপক্ষে, তাই তো? আমরা শুধু সাবজেক্টিভ অবজেক্টিভ দিয়েই তো হিসাব করে যাই, এটা হচ্ছে সমস্যা। আমরা তো সাধারণত দেখি সবগুলো প্রায় সাবজেক্টিভে হয়। হ্যাঁ, ওই তো ওইটুকুর ভিতরে আমরা আলোচনা করেছি, মানে আমাদের বললামই তো যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে না আছে কোনো ভালো বই, না আছে সমন্বিত স্টাডি প্ল্যান, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এবং স্টুডেন্টরা ক্লাসমুখী না, এটাও একটা সমস্যা। আবার টিচারেরা অনেকেই স্টুডেন্ট ফ্রেন্ডলি না, মানে সব কিছু মিলেই আমরা একটা নেগেটিভ অবস্থানের মধ্যে আছি। আর গাইডগুলো মোটামুটি ভালো দক্ষ মানুষ দিয়ে তৈরি করা হয় না, এটা হচ্ছে সমস্যা। মোটামুটি যারা দক্ষ বা এইরকম তারা ওদিকে যায় না, আর যারা মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে চায়, ছেলে মেয়েদেরকে মোটামুটি একটা শর্টকাট উপায় দিয়ে কোনোরকম ধরিয়ে দিতে চায়, তারা ওইভাবে মোটামুটি বাংলা ইংলিশ দিয়ে মিলিয়ে একটা মোটামুটি একটা অবস্থান তৈরি করে দিচ্ছে। স্টুডেন্টরা মোটামুটি খাক আর না খাক কোনো রকম একটা পরীক্ষা দিচ্ছে, অধিকাংশেরই খারাপ রেজাল্ট হচ্ছে, কিন্তু এর ভিতরে হয়তো অনেকে ভালো রেজাল্ট করতে পারতো, কিন্তু সেই ডিরেকশনও তারা নিচ্ছে না বা সেই ডিরেকশনটা তারা পাচ্ছে না। এই সব কিছু মিলে আমরা দুর্ভাগ্য। আমাদের বইগুলোও স্ট্যান্ডার্ড মানের না, না কোনো স্ট্যান্ডার্ড উত্তর আছে, তাই তো? এখানে ভালো কোটেশন নাই, কোটেশনগুলোর ভালো বিশ্লেষণ নাই, ভালো একটা আউটলাইন নাই কোশ্চেন আনসারের,
সবকিছু মিলে ওই যেমন ভাবে চলছে তেমন ভাবে চলছে এই এরকম অনেক আছে হ্যাঁ স্যার। স্যার, আমি সেই নিয়ে পাবলিকে একটু স্যার বলতে অনেক চাই ভালো, আমরা যে ও ন্যাশনালে হচ্ছে অনেক আছেন স্যার, ও হচ্ছে 3rd ইয়ারে পড়ে আর 2nd ইয়ারে বই লিখছে। না সেটা তো ওইটা তো বললাম যে একজন স্টুডেন্টের ক্লিয়ার ধারণাই নেই একটা বিষয়, একটা টেক্সট পড়ার মতো ক্ষমতা নেই, অথচ তারা তো এরকম করতেছে। এখন আসছে, এখন সব কিছু ইজি হয়ে গেছে, এআই টিআই দিয়ে মোটামুটি একটা হয়ে যাচ্ছে। তোমরাও এখন শর্টকাট পেয়ে যাচ্ছে, তার যদি মনে করে যে বইয়ের দাম 100 টাকা দিয়ে যদি আমার হয়েই যায়, আমার পড়াশোনার খরচটা উঠে যাবে, আমি ভালো ইয়া করতে পারবো, এরকম চলছে হচ্ছে। কিন্তু ওই রকমভাবেই তার আসলে সে সাবজেক্টিভ না অবজেক্টিভ না কি কোন দিক থেকে আলোচনা করতে হয় এগুলো নিয়ে তার কোনো রিসার্চ নেই, তার কোনো ইয়া নেই। আর অধিকাংশ বই আমাদের কপি পেস্ট, অধিকাংশ গাইড বই হচ্ছে হয় রামজি নাই সেন আর না হয় এরকম মোটামুটি একটা কপি পেস্ট দিয়ে চালিয়ে দিয়েছে, না আছে গাইডগুলোর ভালো স্যার। মানের। পাবলিকেও কি এমন স্যার? না পাবলিকে তো স্যাররা সরাসরি গাইড করে, পাবলিকে তো আর বাইরে যায় না, ওরা তো সরাসরি স্যারের অধীনেই থাকে, স্যাররাই কোশ্চেন দেয়, স্যাররাই ভালো করে বুঝিয়ে দেয়, স্যাররাই নোট করায়, অতএব ওরা ওদের গাইডলাইনে থাকে। কিন্তু আমাদের খাতা কারা দেখে বলো? তোমার কলেজের টিচাররা কি তোমার খাতা দেখে বলো? না স্যার। হ্যাঁ, যদি দেখতো তাহলে তোমার প্রতি একটা দায়বদ্ধতা থাকতো। কিভাবে থাকতো? কারণ তুমি তারকে পড়াতা, ওই মানে সেই স্যারই তোমাকে পড়াতো, সেই স্যারই তোমার খাতা দেখতো, সেই তোমাকে মার্ক দিত, অতএব তোমাকে নিশ্চয়ই ভালোভাবে কিছু করতে পারতো না, মানে অন্যরকম করতে পারতো না, তাকে তাহলে পড়াইয়ে তারপরে ভালো কিছু করতে হতো। কিন্তু আমরা পড়াচ্ছি আর খাতা দেখতেছি অন্যজন। এখন রেজাল্ট কেমন হলো না হলো তো আমি নিজেও জানছি না, তোমার রেজাল্ট সম্পর্কে তোমার টিচার কয়জন জানে বলো? মনে করি আমার কলেজের যারা স্টুডেন্ট তাদের রেজাল্ট কি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে কেউ খোঁজও নেয় না, কেউ জানেও না, ঠিক আছে? অতএব তারা ভালো করলো না মন্দ করলো, আমার টিচার হিসাবে তার কোনো দায়বদ্ধতাও নেই। চাকরি করছি, ছেলে মেয়ে পড়লেই কি আর না পড়লেই কি, ভালো রেজাল্ট করলেও আমার কোনো যায় আসে না, খারাপ রেজাল্ট করলেও আমার কোনো যায় আসে না, আমার চাকরি আমি করে যাচ্ছি। ব্যাপারটা এইরকমভাবে চলছে। এরা তো ক্লাসই নেয় না ঠিক মতো, স্যাররাও ক্লাস নেয় না, তোমরাও ক্লাসে যাও না, সব মিলেই হচ্ছে, আমিও তো দেখতেছি। অতএব এখানে শুধু এক পক্ষকে দায়ী করার কিছু নেই, এখানে আমরা সমন্বিতভাবে সবাই দায়ী। স্যার আমরা ক্লাসে গেলে ক্লাসরুমে যাইয়ে দেখবেন। হ্যাঁ, ক্লাসরুমে আসো, ঠিক আছে? তো এই যে অনলাইনে ক্লাস নেই তাতেই দেখা ছেলে মেয়ে সবসময় ব্যস্ত, 200 জন গ্রুপ স্যার ক্লাসগুলো করে মজা পাচ্ছি না তো। হ্যাঁ স্যার ক্লাসের বই থেকে পড়াই দিচ্ছে, রিডিং পড়ায় বই থেকে। তো যাই হোক, এখন সেটা এখন কিছু বলা নেই, ওগুলো বলে আর সময় নষ্ট করবো না, তোমরা পড়ো, অনেক কথা হয়েছে, যদি কোনো ভুল কিছু বলে থাকি তো কিছু মনে করবে না। আর যতটুকু বলার চেষ্টা করেছি, এখন যতটুকু বুঝেছো তার উপর দিয়ে পড়াশোনা করো, ভালো কিছু হবে। হ্যাঁ, আর এখন নতুন করে পড়ার কিছু নাই, যেহেতু আর 2 দিন পর পরীক্ষা নাকি? হ্যাঁ, অতএব এখন নতুন করে ক্রিয়েট করার কিছু নাই, যেটুকু বললাম ওইটুকু দিয়ে আর বাকিগুলো গাইড টাইড বইটা থেকে ইয়া করো। আর পেজ হিসাব করে কোনো লাভ নাই, তোমার কন্টেন্ট ভালো থাকলে তুমি মার্ক পাবা, কন্টেন্ট খারাপ থাকলে মার্ক পাবা না। অতএব এক্সেপশন কোনো কিছুকে এক্সাম্পল হিসাবে মনে করার কোনো কারণ নেই। এক্সেপশনালি যদি কিছু ঘটে যায় সেটা এক্সেপশনাল, কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবা, যেটা আমি টিচার হিসাবে বলতেছি, কারণ এই অভিজ্ঞতা আমার আছে। যারা পড়াশোনা করে ইমপ্রুভমেন্ট কয়বার দেয়া যায় স্যার? হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হ্যাঁ একবারই দেয়া যাবে? হ্যাঁ, একবারই দেওয়া যাবে, একবারই সুযোগ থাকবে, দিলা না দিলে না দিলা, এই। আর একবার না দিলে আর দেওয়া যাবে না, আর একবার দিলে যা হবে, এখন ওই আগের রেজাল্ট আর পরের রেজাল্টের মধ্যে যেটা বেশি হবে সেটাই তোমার গ্রহণ করা হবে। আচ্ছা, শুকরিয়া স্যার। ওকে, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো পরীক্ষা দাও। ওকে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।